চারদিকে নিস্তব্ধ পরিবেশ। গভীর জঙ্গল, আর গভীর জঙ্গলে একজন কাঠুরিয়া কাঠ কাটতে থাকে। অনেকটা সময় ধরে সে কাঠ কেটে যায়। সকাল গড়িয়ে বিকেল হতে থাকে, তারপরও সে কাঠ কাটতে থাকে নিজের আনমনে। আজ অনেকগুলো কাঠ কাটতে হবে, কারণ আমার যে অনেকগুলো টাকার প্রয়োজন। আর আমি যদি টাকাগুলো গোছাতে না পারি তাহলে তো অনেক বড় বিপদে পড়ে যাব। তবে আমারও মনের শক্তি আছে, যেভাবেই হোক আমাকে অনেকগুলো টাকা জোগাড় করতেই হবে। আর তাছাড়া বেলাও তো বেশি নেই, আমাকে তাড়াতাড়ি বাড়িতেও ফিরতে হবে। আর সন্ধ্যের মধ্যে অনেকগুলো কাঠ কেটে সেটা আবার বাজারে বিক্রি করতে হবে, তারপর বাড়িতে ফিরতে হবে। না, আর কথা বাড়িয়ে সময় নষ্ট না করে আমি বরং কাঠ কাটি। এ কথা বলে কাঠুরিয়া আবারও জঙ্গলে কাঠ কাটতে থাকে। সেই সকালবেলা ছেলেটা বেরিয়েছে, এখন বিকেল গড়িয়ে সন্ধে হতে চললো, তারপরও ছেলেটার ফিরে আসার কোনো নাম গন্ধই দেখতে পাচ্ছি না। ছেলেটাকে নিয়ে হয়েছে আমার যত জ্বালা। ওকে এত করে বলি যে বাবা সন্ধ্যের আগে বাড়িতে ফিরে আসবি, কিন্তু আমি বাড়িতে একা থাকি। তোর ফিরতে দেরি হলে আমার বড্ড চিনতে হয়, কিন্তু কে শোনে কার কথা। রোজই দেরি করে বাড়িতে ফিরে আসে, আজ আসুক, ওকে আমি আচ্ছা মতো বকে দেব। কি হলো কি কাকি? আচ্ছা মতো আবার কাকে বকে দেবে বলো তো? আর একা একা এইভাবে কার সাথে কথা বলছো শুনি? এসেছিস মা তুই? আমি জানতাম তুই এখন আসবি। এখন তো তুই আমার একমাত্র ভরসা। আমি একা থাকলে তোর তো চিনতে হয়, তাই তো বাড়ির সব কাজ সেরে তুই আমার কাছে চলে আসিস। আর আমার ছেলেটাকে দেখ, আমি বাড়িতে একা একা থাকি, তারপর ওর কোনো চিনতে হয়নি। আমাকে ফেলে রেখে সারাটা দিন বাড়ির বাইরে থাকে। কাকিমা তুমি তো জানো কেন তোমার ছেলে এইভাবে বাড়ির বাইরে থাকে। তাকে তো কাজ করে সংসারটা চালাতে হবে নাকি? আর তাছাড়া আমি যে তোমার সাথে যে এতটা সময় থাকি, তোমার কি এতে ভালো লাগে না বলো? সারাক্ষণ শুধু ছেলের কথাই বলো, আমার কথা তো একটু বলো না। কে বলেছে বলি না রে মা, কিন্তু তুই তো এখন আমার সঙ্গী। তুই আমার কাছে বিকেল হলেই চলে আসিস আর আমার সাথে গল্প করিস, তাই তো আমার মনটাও ভালো থাকে মা। হয়েছে হয়েছে, এখন চলো আমরা নারকেল নাড়ুটা বানিয়ে ফেলি। তোমার ছেলে আসার আগে নারকেল নাড়ুটা বানিয়ে শেষ করতে হবে, কারণ তোমার ছেলে তো নারকেল নাড়ু ভীষণ পছন্দ করে। ও যদি নারকেল নাড়ু দেখতে পায় তাহলে অনেক খুশি হবে। হ্যাঁ হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। তাহলে চল মা, হাতে হাত লাগিয়ে তাড়াতাড়ি করে নারকেল নাড়ুটা বানিয়ে ফেলি। আমার তো মনে হচ্ছে সন্ধে হলেই ও বাড়িতে ফিরে আসবে। ওদিকে মৎস্য রাজা হিমানির কক্ষে যায়। হিমানির কক্ষে গিয়ে দেখতে পায় হিমানি পেছন ঘুরে দাঁড়িয়ে আছে। কি হলো কি মা, তুই আজ এভাবে এখানে কক্ষের মধ্যে রয়েছিস? আজ কোথাও যাসনি? কি হয়েছে কি তোর মা? যে মেয়ে সারাটা দিন ধরে নদীর সব জায়গায় ঘুরে ঘুরে মৎস্যকন্যা এবং মৎস্যদের সাথে করে তার দিনকে অনেক সুন্দর করে তোলে, সে আজ ঘরের কোনায় চুপচাপ বসে আছে। এটা তো আমার কাছে ভালো লাগছে না রে মা। বাবা, আজ আমার শরীর বা মন কোনোটাই ভালো নেই, তাই আমি আজ কোথাও যেতে চাইছি না। আমি কক্ষেই থাকতে চাই। তুমি যাও, আমাকে একটু একা থাকতে দাও তো। আমি জানি মা, তুই হয়তো বা আমার উপর রাগ করে আছিস, কারণ আমি তোর বিয়ে ঠিক করেছি এই কারণেই তো। কিন্তু তুই রাগ করিস না মা, বিয়ে করে তো স্বামীর ঘরে যেতেই হবে, তাই না? আর তাছাড়া তোর বিয়ে হয়ে গেলে আমিও তো একা হয়ে যাব, কিন্তু তাতে কি মা? বিয়েটা তো বিধাতার ফয়সালা, তাই না? যাই হোক বাবা, এখন আমার এসব ভালো লাগছে না। তুমি যাও তো, আমাকে একটু একা থাকতে দাও। ঠিক আছে, আমি এখন চলে যাচ্ছি মা, তবে এভাবে মন খারাপ করে থাকিস না। কিছুক্ষণ পর বাইরে গিয়ে ঘুরে আয়, দেখবি মনটা ভালো লাগবে। এ কথা বলে মৎস্য রাজা সেখান থেকে চলে যায়। মহারাজ মহারাজ, রানীমার কক্ষে চলুন। কেন, কি হয়েছে কি দাসী? কি হয়নি সেটা বলুন মহারাজ। মহারাজ, আমরা রানীমাকে কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারছি না। রানীমা তো অন্যান্য দিনের থেকে আজ একটু বেশি অস্থির অস্থির করছেন গো।
বলছো কি? রানী আবারও একই ভাবে কান্নাকাটি আর ভাঙচুর শুরু করে দিয়েছে। কত করে রানীকে বোঝালাম নিজেকে নিয়ন্ত্রণ করতে, কিন্তু রানী তো আমার কোনো কথাই শুনতে চাচ্ছে না। যখন আমি তার কাছে যাচ্ছি তখন সে সবকিছু বুঝতে পারছে, কিন্তু আবার কয়েকদিন পর পর একই রকম পাগলামো শুরু করে দিয়েছে। আমি কি করব কিছুই তো বুঝতে পারছি না। কত রকমের বৌদ্ধ কবিরাজ দেখালাম, কিন্তু কেউ তো তাকে সুস্থ করতে পারছে না, তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারছে না। কিন্তু কতদিন এভাবে চলবে সেটাও তো বুঝতে পারছি না। মহারাজ, ওই যে শুনুন, রানীমা যেন আরো অনেক বেশি চিৎকার করছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি চলুন, না হলে রানীমা কিন্তু এবার বড় ঘটনার অঘটন ঘটিয়ে দেবে। আর তাছাড়া আমার তো ভয় হচ্ছে রানীমা আবার নিজের কোনো ক্ষতি না করে বসে। মহারাজ, না না, আমার রানীর কিছু হবে না। আমি এক্ষুনি আমার রানীর কাছে যাব। চলো দেখি, তাড়াতাড়ি চলো আমার সাথে। এই কথা বলে রাজা আর দাসী তাড়াতাড়ি করে রানীর কক্ষের দিকে রওনা দেয়। আর দূর থেকে এই সব কিছু মন্ত্রী মশাই চুপি চুপি দেখতে পায়। বাহ, রানীমা আবার নতুন করে পাগলামি শুরু করে দিয়েছে। ভালোই হয়েছে, রানীমা যত পাগলামি করবে ততই আমার জন্য সেটা ভালো হয়। কারণ আমি জানি রানীমা যখন পাগলামি করবে তখন মহারাজ রানীমার কাছে ছুটে যাবে এবং রানীমার কাছে থাকবে, আর সে কিছুতেই রানীমার কাছ থেকে অন্য কোথাও যাবে না। আর এই সময়টা তো মহারাজ আমাকে বলে এই রাজ্যের সমস্ত দায় দায়িত্ব সব পালন করতে। তাই কোন কাজে কত অর্থ দিতে হবে, কোথায় কার কাছ থেকে অর্থ নিতে হবে, সে সবকিছুই তো আমার দায়িত্বেই পড়ে। আর এই সুযোগে মোটা অঙ্কের অর্থ আমি হাতিয়ে নিতে পারি। মহারাজ থাকুন রানীমাকে নিয়ে, আপনি ব্যস্ত থাকুন আর আমি আমার কাজগুলো করি, কেমন? ওদিকে সেই কাঠুরিয়া কাঠ কাটা শেষে সেই কাঠগুলো নিয়ে বাজারে যায় বিক্রি করতে। কি গো, আজ তো দেখছি বেশ অনেকগুলো কাঠ কেটেছো, ভালোই হয়েছে। আমিও বাড়িতে ফিরছিলাম এই সময়, তোমার সাথে দেখা হয়ে গেল। কাঠগুলো তাহলে আমার কাছে বিক্রি করো। হ্যাঁ হ্যাঁ কাকা বাবু, ভালোই হলো আমারও। আর তাছাড়া আপনি কাঠগুলো কিনে নিলে আমিও তাড়াতাড়ি বাড়িতে ফিরতে পারবো। ঠিক আছে, সব তো বুঝলাম, কিন্তু কথা হলো এখন তো বেলা শেষ হয়েছে, আর তাই বাজারে অন্য কোনো খরিদ্দারও পাবে না এই কাঠ বিক্রি করার জন্য। তাই বলছি যে কাঠগুলো কম দামে আমার কাছে দিয়ে দাও। কি বলছেন কি কাকা বাবু, আজকের কাঠগুলো অনেক ভালো। আমি জঙ্গল থেকে অনেক ভালো কাঠ কেটেছি, আর তাই ভালো কাঠগুলোর দাম একটু বেশি। আর তাছাড়া আমার একটু টাকার দরকার, তাই তো আমি চাইছি এই কাঠগুলো আপনি ন্যায্য দাম দিয়ে কিনবেন। না না বাবু, তোমার কাছে যা কাঠ আছে এই কাঠগুলোর বিনিময়ে আমি তোমাকে 200 টাকার বেশি দিতে পারবো না। যদি তোমার এতে পোষায় তাহলে কাঠগুলো আমাকে দিয়ে যাও, আর না হলে আমি যাই। তুমি দেখো অন্য কোনো খরিদ্দার পাও কিনা। না না, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, আর এই সময় কোনো খরিদ্দারও পাবো না। আর আমাকে বাড়িতে ফিরতে হবে। আমি বরং এই দামে কাঠগুলো বিক্রি করে দেই এই লোকটার কাছে, না হলে দেখা যাবে আমার কাঠগুলো বিক্রি হবে না। ঠিক আছে কাকা বাবু, কাঠগুলো নিন, কিন্তু আমাকে বরং আপনি 250 টাকা দিন। না না বাবু, আমি তোমাকে বলেছি 200 টাকার 1 টাকা বেশিও আমি তোমাকে দেব না। এরপর কাঠুরিয়া 200 টাকায় সে সব কাঠগুলো বিক্রি করে বাড়ির দিকে রওনা দেয়। দেখলি তো মা, দেখলি সন্ধে পেরিয়ে কতটা রাত হয়ে গেল, তারপর ওর ফেরার নাম নেই। আমি কি এমনি এমনি চিন্তা করি বল মা? চিন্তা করো না তো কাকি, সময় মতো ঠিক তোমার ছেলে ফিরে আসবে। কিন্তু আমি তো আর থাকতে পারবো না গো, বেশ খানিকটা রাত হয়ে গেছে। বাড়িতে ফিরতে দেরি হলে মা আমার ওদিকে চিন্তা করবে গো। আজ তো তোমার ছেলেকে নিজের হাতে নারকেল নাড়ু খাওয়াতে পারলাম না, তুমি বরং তাকে নারকেল নাড়ুগুলো দিয়ে দিও, আমি যাই বরং। হ্যাঁ মা, বেশ অনেকটা রাত হয়ে গেছে, তোকেও তো আর আমি আটকাতে পারি না। তুই বরং চল মা, তোকে একটু এগিয়ে দিয়ে আসি। না না কাকি, আমাকে এগিয়ে দেওয়ার দরকার নেই গো, এই তো অল্প কিছুটা দূর গেলে আমার বাড়ি, আমি একা চলে যেতে পারবো। ঠিক আছে মা, সাবধানে যাস কিন্তু। জুই বাড়িতে ফিরে যায়। আর তখনই রাজু বাড়িতে ফিরে আসে।
ফিরেছিস তো? সেই তো ফিরলি, তাহলে আর একটু আগে কেন ফিরলি না? মেয়েটা কত কষ্ট করে তোর জন্য নারকেল নাড়ু বানালো, তোর জন্য অপেক্ষা করলো, নিজে হাতে তোকে নারকেল নাড়ু খাওয়াবে বলে, কিন্তু তুই ফিরতে ফিরতে সে এতটা রাত করে ফেললি। মা, আসলে আজ আমার কাকাতে একটু বেশি দেরি হয়ে গিয়েছিল, তাই আর কি। থাক থাক, তোর ওসব কথা আর আমাকে বলিস নে। রোজ রোজ এক বাহানা শুনতে আমার আর ভালো লাগে না। শোন, তোকে আমি ভালোই ভালোই বলে দিচ্ছি, কাল থেকে তুই সন্ধ্যের মধ্যে বাড়িতে ফিরে আসবি, তা না হলে কিন্তু। আর তাছাড়া আমি এটা বুঝতে পারছি না যে তুই এত টাকা দিয়ে করবিটাই বা কি? ভালোই তো আমাদের সংসারটা চলে, তাহলে তুই এত রাত পর্যন্ত কেন জঙ্গলে থাকিস বলতো বাবা? মা, ওসব কথা পরে হবে। তুমি বললে না জুই নাকি আমার জন্য নারকেল নাড়ু বানিয়েছে। কই, দাও না আমাকে কটা নারকেল নাড়ু দাও। তুমি তো জানো নারকেল নাড়ু খেতে আমি কতটা পছন্দ করি। ঠিক আছে, হাত মুখ ধুয়ে ঘরে আয়, আমি নারকেল নাড়ু দিচ্ছি। সকাল হয়ে যায়। পরদিন সকাল সকাল রাজু আবার কুঠার হাতে বেরিয়ে পড়ে জঙ্গলের উদ্দেশ্যে। রাজু, আমি কিন্তু তোকে আজও বারবার বলে দিচ্ছি, তুই তাড়াতাড়ি করে কাঠ কেটে সন্ধ্যার আগে ফিরবি। আমি কিন্তু তোর জন্য অপেক্ষা করব। ঠিক আছে মা, আমি কথা দিলাম আজ আমি তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসবো। এরপর রাজু আর একটু দেরি না করে জঙ্গলে চলে যায় কাঠ কাটতে। আর সে কাঠ কাটতে থাকে। সে সারাটা দিন ধরে হাড় ভাঙা পরিশ্রম করে কাঠ কাটতে থাকে। কাঠ কাটতে কাটতে বিকেল গড়িয়ে যায়। না, আজ আর কাঠ কাটবো না, বিকেল হয়ে গেছে। বাড়িতে ফিরতে ফিরতে সন্ধে লেগে যাবে, কারণ জঙ্গল থেকে বাড়িটা তো বেশ অনেকটা দূর। আর মা তো বারবার আমাকে বলে দিয়েছে আমি যেন সন্ধ্যের আগে বাড়িতে ফিরে যাই। আর তাছাড়া যতটুকু কাঠ কেটেছি তাতে হয়ে যাবে। আজ আর বাজারে যাব না কাঠ বিক্রি করতে। কাল একবারে কাঠ কেটে 2-3 দিনের কাঠ একসাথে করে বাজারে বিক্রি করব। এই কথা বলে রাজু সেই কাঠগুলো মাথায় তুলে নেয় এবং সে জঙ্গলের পথ দিয়ে বাড়িতে ফিরতে থাকে। হঠাৎ করে রাজুর কানে একটা মেয়ের কান্নার আওয়াজ ভেসে আসে। আর সেই কান্নার আওয়াজ শুনে রাজু সেখানেই দাঁড়িয়ে পড়ে। কি মনে হচ্ছে জঙ্গলের মধ্যে কেউ কাঁদছে। আর তাছাড়া এই কান্না মনে হচ্ছে কোনো একজন মেয়ের কান্নার আওয়াজ। হ্যাঁ হ্যাঁ, তাই তো। কিন্তু এই জঙ্গলের মধ্যে কে এভাবে কাঁদছে? আরে গভীর জঙ্গলে মেয়ে বা আসলো কোথা থেকে? আসতেই পারে হয়তো বা পথ ভুলে জঙ্গলে ঢুকে পড়েছে, আর বেরোতে পারছে না জঙ্গল থেকে। আমি এক কাজ করি, আমি বরং একটু এগিয়ে গিয়ে দেখি মেয়েটাকে কোনোভাবে সাহায্য করা যায় কিনা। এ কথা বলে রাজু এগিয়ে যেতেই হঠাৎ করে সে কান্নার আওয়াজটি থেমে যায়। কি মেয়েটির কান্নার আওয়াজ তো মনে হলো থেমে গেল। আর যদি কান্নার আওয়াজ থেমে যায় তাহলে আমি কি করে পথ চিনে সে মেয়েটির কাছে যাব? আমি এক কাজ করি, আমি কিছুক্ষণ এখানে অপেক্ষা করি। যদি আবার মেয়েটি কান্নার আওয়াজ পায় তাহলে মেয়েটির কাছে যাব। এই কথা বলে রাজু বেশ কিছুক্ষণ অপেক্ষা করে, কিন্তু কোনোভাবেই সে কোনো মেয়ের কান্নার আওয়াজ আর শুনতে পায় না। না, বেশ খানিকটা সময় ধরে তো অপেক্ষা করলাম, সন্ধে নেমে এলো আর কোনো মেয়ের কান্নার আওয়াজও শুনতে পাচ্ছি না। আমি এক কাজ করি, আমি বরং বাড়িতে ফিরে যাই। মা আবার ওদিকে আমার জন্য অপেক্ষা করছে। এ কথা বলে রাজু আবারও বাড়ির দিকে এগিয়ে যেতে থাকে। আর আবারও সে সেই মেয়েটির কান্নার আওয়াজ শুনতে পায়। রাজু আবারও দাঁড়িয়ে পড়ে। ওই তো মেয়েটির কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি আমি। এক কাজ করি, এক্ষুনি তাড়াতাড়ি পা চালিয়ে ওই কান্নার আওয়াজ অনুসরণ করে এগিয়ে যাই। এই কথা বলে রাজু সেই কান্নার আওয়াজ অনুসরণ করে এগিয়ে যেতে থাকে। ওদিকে রাজুর মা প্রতিদিনের মতোই আজও রাজুর জন্য অপেক্ষা করতে থাকে। এতটা রাত হয়ে যাওয়ার পরও রাজু বাড়িতে ফিরে না আসায় রাজুর মা ভীষণ চিন্তিত হয়ে পড়ে। দেখলে তো মাজুই, আজও ছেলেটা বাড়িতে ফিরলো না। কি করব ছেলেটাকে নিয়ে, কিছুই তো বুঝতে পারছি না। এত করে ওকে বললাম যে সন্ধ্যের আগে বাড়িতে ফিরে আসিস, কিন্তু কে শোনে কার কথা? ছেলেটা আমার আজকাল আমার বড্ড অবাধ্য হয়েছে। আজ বাড়িতে ফিরুক, ওর একদিন কি আমার একদিন। না না কাকি, তুমি রাজু
রাজুর সাথে রাগারাগি বা বকাবকি করো না। ও তো সারাদিন জঙ্গলে তোমার জন্যই কাঠ কাটে, তাই না? আর আজ হয়তো বা জঙ্গলে কাঠ পেতে দেরি হচ্ছে, তাই ফিরতে দেরি হচ্ছে। তুই যাই বলিস মা, ওর এত টাকা দিয়ে কি হবে বলতে পারিস? আমাদের মা ছেলের সংসারে কটাই বা টাকা লাগে? ওকে সেই সকাল থেকে রাত অবধি কত করে বললাম এই কাঠুরিয়ার কাজ বাদ দিয়ে অন্য কাজ কর, কিন্তু কে শোনে কার কথা? ও এই কাজ করবে আর রোজ রোজ আমাকে ওকে নিয়ে এভাবে চিন্তা করতে হবে আর ওর পথে বসে থাকতে হবে। কাকি, এতটা রাত হয়ে গেল, এবার যে আমাকে বাড়িতে ফিরতে হবে গো। তুমি থাকো, আমি যে আর তোমার সাথে সময় দিতে পারছি না। আর ওইদিকে মা আবার চিন্তা করবে। বাবাকে তো তুমি চেনোই, বাবাকে না জানিয়ে তো আমি এই বাড়িতে এসেছি, কারণ বাবা তো চায় না যে আমি এই বাড়িতে আসি। তারপরও আমি এসেছি, আর তাই আমাকে এখন যেতেই হবে। হ্যাঁ মা, যা, তোর বাবা বাড়িতে ফেরার আগেই তুই ফিরে যা মা। আমি চাই না আমাদের জন্য তুই বকা খাস তোর বাবার কাছে। এরপর জয় বাড়িতে ফিরে যায়, আর ওদিকে রাজু সেই কান্নার আওয়াজ অনুসরণ করে এগিয়ে যেতে থাকে জঙ্গলের দিকে। কিন্তু কিছুক্ষণ পর আবারও হঠাৎ করে সেই কান্নার আওয়াজটি থেমে যায়। এ কি, আবার তো দেখছি ওই কান্নার আওয়াজটি থেমে গেল, কিন্তু হঠাৎ করে কিছুক্ষণ পর পর এভাবে কে কান্না করছে, আর সে কেনই বা এভাবে চুপ হয়ে যাচ্ছে, কিছুই তো বুঝতে পারছি না। আর যদি আমি কান্নার আওয়াজ না পাই তাহলে কি করে বা তার কাছে পৌঁছাবো? না না, আমি বরং আরো একটু অপেক্ষা করে দেখি। আমার মনে হচ্ছে সত্যি নিশ্চয়ই কেউ বিপদে পড়েছে এই জঙ্গলের ভিতর। এই কথা বলে রাজু আবারও কিছুক্ষণ অপেক্ষা করে, কিন্তু সে কোনো কান্নার আওয়াজ পায় না। না না, সেই কান্নার আওয়াজ তো আমি আর শুনতে পাচ্ছি না। আর তাছাড়া এই কান্নার আওয়াজ অনুসরণ করতে করতে তো আমার অনেকটা রাত হয়ে গেল। মাকে আজকে কথা দিয়েছিলাম যে সন্ধ্যের আগে বাড়িতে ফিরে যাব, কিন্তু সেটা তো আর হলো না। এখন তো বাড়ি ফিরে মাকে বোঝানো মুশকিল হয়ে যাবে। তবে সোজা এই কাঠগুলো নিয়ে আমাকে বাড়িতে ফিরতে হবে, না হলে আজকেও মায়ের বকুনি শুনতে হবে। এ কথা বলে রাজু আর একটু দেরি না করে তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা দেয়। দাসী, যাও, তোমাদের রানীমায়ের জন্য খাবার নিয়ে এসো। মহারাজ, আমরা তো সেই তখন থেকে রানীমাকে খাবার খাওয়ানোর জন্য চেষ্টা করছি, কিন্তু রানীমা তো কোনোভাবে কিছুতেই খেতে চাইছে না। বলছে আমরা যদি খাবার নিয়ে আসি তাহলে নাকি সে সেই খাবার ফেলে দেবে। সে খাবার ফেলে দিক আর যাই করুক না কেন, সেটা আমি বুঝে নেব। তোমাকে যেটা বলেছি তুমি সেটা করো। এক্ষুনি যাও, ওর পছন্দের সব খাবার নিয়ে এসো। আগে মহারাজ, আমি এক্ষুনি গিয়ে রানীমার জন্য খাবার নিয়ে আসছি। এ কথা বলে দাসী সেখান থেকে চলে যায়। রানী, এখন তোমার কেমন লাগছে? তোমার শরীরের মধ্যে এখন ভালো লাগছে তো? এই দেখো, আমি তোমার পাশেই আছি, আর তোমার পাশে আমি থাকবো, কোথাও যাব না। কিন্তু তুমি আমার কথা শুনবে তো? আয় ঘুম আয় রে, রাজ্যে বুড়াই রে, আয় আয় রে ঘুমাই রে, সোনার চোখে ঘুমাই রে। রানী আনমনে তার কল্পনার এক শিশুকে ঘুম পাড়াতে ব্যস্ত। সে রাজা মশাইয়ের কোনো কথারই উত্তর দেয় না। কি হলো কি রানী? আমি তোমাকে কিছু বলছি, তুমি কি শুনতে পাচ্ছ না আমার কথা? উত্তর দাও আমাকে, কেমন লাগছে তোমার বলো? আহ, চুপ করো চুপ করো, একটা কথাও বলবে না। যদি কথা বলো তাহলে তো আমার সোনার ঘুম ভেঙে যাবে। আর তুমি জানো ও ভীষণ দুষ্ট হয়েছে, ওর ঘুম ভেঙে গেলে ও আমাকে ভীষণ জ্বালাবে। তাই বলছি একটু চুপ থাকো, ওকে আগে ভালো করে ঘুম পাড়িয়ে নেই, তারপর তোমাকে আমি তোমার কথার উত্তর দেব, ঠিক আছে? এ কি, রানীকে নিয়ে কি করব আমি? রানীর সুস্থতার কোনো লক্ষণও তো আমি দেখতে পাচ্ছি না। তাকে এত এত চিকিৎসা করছি, তারপর রানীর অবস্থা উন্নতি হচ্ছে না, দিনকে দিন আরো বেশি অবনতি হয়ে যাচ্ছে। আর রানীর যদি কিছু হয়ে যায় তাহলে আমি যে সেটা কিছুতেই মেনে নিতে পারবো না, কিছুতেই না। এই কি মহারাজ, আপনি এখানে হঠাৎ? কিছু দরকার আছে নাকি? বলুন, আমি আপনাকে কি সাহায্য করতে পারি? রাজপুত্র, তুমি আমার বড় ভাইয়ের একমাত্র সন্তান। আমার বড় ভাই আমাদের মৎস্য রাজ্যের রাজা ছিলেন, আর তার মৃত্যু হবার পরে তিনি আমাকে এই রাজ্যের দায়িত্ব দিয়েছেন। কিন্তু তিনি আমাকে যত দায়িত্ব দিক না আর যাই করুক না কেন, এই পুরো রাজ্যটা তো তুমি একটাই সামলাচ্ছ। তোমার মতো দায়িত্ববান কজন হয় বলো তো? হঠাৎ আপনি একথা কেন বলছেন? কি হয়েছে কি আপনার? আর তাছাড়া আপনার মুখখানে এমন মলিন কেন লাগছে?
আসলে রাজপুত্র, তুমি তো জানো আমার একমাত্র কন্যা হিমানীকে আমি কতটা ভালোবাসি। ওর মন যদি খারাপ থাকে তাহলে তো সেটা আমি সহ্য করতে পারি না। আর ওকে দেখলাম আজও বড্ড মনমরা হয়ে আছে। কিন্তু মৎস্যরাজ, হঠাৎ করে রাজকন্যা হিমানী এভাবে মনমরা হয়ে গেল কেন? কি হয়েছে কি তার? আপনি ভালো করে জিজ্ঞাসা করতে পারতেন। কি জিজ্ঞাসা করব বলতে পারো? তার মন খারাপ কারণ আমি কিছুটা হলেও অনুমান করতে পারছি, আর সেটা হলো হিমানীর বিয়ে। আমি তো অনেক শখ করে তোমার সাথে হিমানীর বিবাহ ঠিক করেছি, কিন্তু হিমানী তো এখন কিছুতেই বিয়ে করতে চাচ্ছে না। ও আচ্ছা, এই কথা। আপনি একদম চিন্তা করবেন না মৎস্যরাজ, হিমানীর ব্যাপারটা আপনি আমার উপর ছেড়ে দিন। আমি খুব ভালো করেই জানি যে হিমানী আমাকে খুব একটা পছন্দ করে না, তবে আমি আমার ভালোবাসা দিয়ে হিমানীর মন জয় করে নেব, আর ওকে কখনো দুঃখ পেতে দেব না আমি। সত্যি বলছো রাজপুত্র? সত্যি এবার আমি নিশ্চিত হলাম। ওদিকে জুই বাড়িতে ফিরতে দেখতে পাই তার বাবা আগেই বাড়িতে এসে হাজির হয়েছে। এই তো এসে পড়েছেন আপনি। এতক্ষণ তো আপনার জন্যই আমি অপেক্ষা করছিলাম। তা কোথায় গিয়েছিলেন আর কোথায় ছিলেন এত রাত পর্যন্ত? আসলে বাবা, আমি রাজুদের বাড়িতে গিয়েছিলাম। কাকিমার শরীরটা ভালো না, কাকি একাই ছিল, তাই একটু কাকিমার কাছেই ছিলাম। তাই নাকি? তা তুমি কবে থেকে ডাক্তার হলে সেটা বলো তো। কেন বাবা, হঠাৎ এ কথা তুমি কেন বলছো? কেন বলবো না সেটা তুই বুঝতে পারছিস না? তুই কি কোনো ডাক্তার নাকি যে ওই কাঠুরিয়ার মায়ের চিকিৎসা করার জন্য ওর বাড়িতে গিয়ে বসে থাকিস? তাছাড়া তুই কি ভুলে যাচ্ছিস তুই এই গ্রামের মোড়লের মেয়ে? তোর সব জায়গায় যাওয়া সাজে না। আর তাছাড়া আমি তোকে কতবার নিষেধ করেছি যে তুই ওই কাঠুরিয়ার বাড়িতে যাবি না, তারপরও আমার কথা অমান্য করে ওই বাড়িতে গিয়েছিস। জুই তার বাবাকে ভীষণ ভয় পেত। সে তার বাবার মুখের উপর কোনো কথা বলতেই পারে না। সে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে শুরু করে। এখানে এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে নেকা কান্না করতে হবে না। আজকে আমি তোকে আবারও সাবধান করে দিচ্ছি, তোকে যেন আর কখনো কোনো দিনও ওই কাঠুরিয়ার বাড়িতে যেতে না দেখি। আর যদি যাস তখন কিন্তু আমার থেকে বেশি খারাপ আর কেউ হবে না, এই বলে দিলাম। যা, এখন ঘরে যা। জুই তাড়াতাড়ি করে ঘরের ভেতরে চলে যায়। তুমি মেয়েটার সাথে এরকম আচরণ না করলেও পারতে। মেয়েটা তো অনেক কষ্ট পেল গো। জুয়ের মা, তুমি মেয়েটাকে আদর দিয়ে দিয়ে মাথায় তুলে নিয়েছো। আজ তোমার জন্য ওই মেয়েটা আমার কথা অবাধ্য হচ্ছে। রাজু কাঠ নিয়ে বাড়িতে ফিরে আসে, কিন্তু কাঠ নিয়ে বাড়িতে ফিরে আসলেও বাড়ির বাইরে সেদিন তার মা তার জন্য অপেক্ষা করে না। আর এটা রাজুর কাছে বড়ই কষ্টের মনে হয়। এ কি, মা তো আজ আমার জন্য বাইরে অপেক্ষা করছে না, কিন্তু আমি রোজ বাড়িতে ফেরা পর্যন্ত তো মা এখানেই আমার জন্য অপেক্ষা করে থাকে। তার মানে কি মা আমার উপর অভিমান করেছে? হ্যাঁ, সেটাই হবে হয়তো। কারণ মা তো আমাকে সন্ধ্যার আগে বাড়িতে ফিরতে বলেছিল, কিন্তু আমি তো তার কথা রাখতে পারলাম না। নিশ্চয়ই মা ঘরে গিয়ে মন খারাপ করে বসে আছেন। না না, সত্যি মাকে এভাবে কষ্ট দেওয়াটা আমার উচিত হয়নি। আর আমি ছাড়া তো মায়ের আর কেউ নেই, তাই আমার উচিত ছিল মায়ের কথা অনুযায়ী সন্ধ্যের আগেই বাড়ি ফিরে আসা। যাই হোক, মায়ের কাছে যাই। মায়ের অভিমানটা ভাঙাতে হবে। দরকার হলে মায়ের পা ধরে বসে থাকবো। মা যতক্ষণ পর্যন্ত আমার উপর রাগ করে থাকবেন, আমি ততক্ষণই মায়ের পা ধরে বসে থাকবো। আমিও দেখবো মা কিভাবে আমার উপর রাগ করে থাকে। এই কথা বলে রাজু কাঠগুলো রেখে ঘরের ভেতরে চলে যায়। ওদিকে সেই দাসী রাজ হেসে লেগে রানীর জন্য খাবার প্রস্তুত করতে থাকে। আর ভালো লাগে না এই রাজপ্রাসাদে কাজ করতে, আর এক মুহূর্ত কাজ করতে ভালো লাগে না। রানীকে নিয়ে হয়েছে যত জ্বালা, কখন কি করে বসে সেটাই তো বোঝা যায় না। আর তাছাড়া রাজা মশাই তো রানীকে সামলাতে পারে না, তার মধ্যে আবার আমাদের দায়িত্ব দিয়েছে তাকে সামলানোর। ওরে বাবা, এই পাগল রানী যে কখন কি করে, কার দিকে কি ছুঁড়ে মারে, সেটাই তো সবসময় ভয়ে ভয়ে থাকি। এখন এই পাগল রানীকে খেদমত করতে গিয়ে নিজের প্রাণের ঝুঁকিও নিতে হচ্ছে, কিন্তু কি আর করব, সবই তো করতে হচ্ছে পেটের দায়ে। সংসারখানা চালাতে পারি না দেখেই তো এই রাজ দরবারে দাসী হয়ে সংসার চালাতে হচ্ছে। মাঝে মধ্যে তো ওই রানীর পাগলামি দেখে আমার মনে হয় কিছু একটা দিয়ে তার মাথায় আঘাত করে দিই, কিন্তু সেই সাধ্যটা তো আবার আমার নেই। যাই হোক, এখন এসব কথা এখানে বলা যাবে না, কেউ শুনে ফেললে আবার মহা বিপদে পড়ে যাব। আর তাছাড়া মহারাজ তো আমাকে তাড়াতাড়ি খাবার প্রস্তুত করে নিয়ে যেতে বলেছে, আর খাবার প্রস্তুত শেষ হলে তাকে নিয়ে খাবারটা দিয়ে আসতে হবে। এ কথা বলে
দাসী রানীমার জন্য খাবার প্রস্তুত করে তার কক্ষের দিকে নিয়ে যেতে থাকে। ওদিকে রাজু তার মায়ের কাছে গিয়ে মায়ের মান ভাঙানোর চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই তার মায়ের মান যেন ভাঙেই না। ও মা, মা এখনো কি তুমি এভাবে অভিমান করে থাকবে? আমার যে আর ভালো লাগছে না। সে কখন থেকে তোমাকে বলছি, আর আমি কখনো এমনটা করব না, এত দেরি করব না জঙ্গলে গিয়ে, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শুনছো না। আর তাছাড়া আমার তো বড্ড খিদে পেয়েছে। সেই সকাল বেলায় বাড়ি থেকে খেয়ে বেরিয়েছি, সারাটা দিন কিছু খাইনি মা। এখনো আমাকে তুমি যদি খেতে না দাও তাহলে কি হবে বলো? ও মা, মা আমাকে খেতে দাও না, আর আমাকে ক্ষমা করে দাও। আমি আর কখনো এমনটা করব না। আর তাছাড়া তুমি বিশ্বাস করো, আমি না ইচ্ছে করে জঙ্গলে দেরি করিনি। আমি তো কাক কেটে নিয়ে বাড়ির দিকে ফিরছিলাম, কিন্তু হঠাৎ করে জঙ্গলের মধ্যে একটা অদ্ভুত মেয়ের কান্নার আওয়াজ শুনতে পেলাম, আর তার জন্যই তো এমনটা দেরি হয়ে গেল। এইসব তুই কি বলছিস বাবা? জঙ্গলের মধ্যে তুই কোনো মেয়ের কান্নার আওয়াজ শুনেছিস? তুই আবার সেই কান্না অনুসরণ করে তার কাছে যাসনি তো বাবা? আসলে মা, আমি সেই কান্নার আওয়াজ অনুসরণ করে যেতে চেয়েছিলাম, কিন্তু আর কোনো কিন্তু নয় বাবা। আমি শুনেছি ওই জঙ্গলটা ভালো নয়। তুই আর কোনো মেয়ের কান্নার আওয়াজ শুনে কোথাও যাবি না। আর তাছাড়া ওই জঙ্গলে তোকে কাঠ কাটতে যাওয়ার কোনো দরকার নেই, এই বলে দিলাম আমি। কিন্তু কেন মা, সেটা আগে বলো। কি হলো, কি বলো না মা? ওই জঙ্গলে কি তাহলে আমার অজানা কোনো কিছু রহস্য আছে? কি রহস্য আছে আর না আছে সেসব জেনে তোর কাজ নেই। তোকে যেটা বলেছি সেটা শোন। এই জঙ্গলটিতে তুই আর কখনো যাবি নে, আর এটাই আমার শেষ কথা। কিন্তু মা, ওই জঙ্গলে আমি কাঠ কাটতে কেন যাব না সেটা তুমি বলতে পারো? আর এই কাঠ কেটেই তো আমাদের সংসার চলে। আর তাছাড়া আশেপাশে তেমন কোনো বড় জঙ্গলও নেই যে জঙ্গলে গিয়ে আমি কাঠ কাটবো। বেশি কাঠ পেতে গেলে তো ওই জঙ্গলেই যেতে হবে। না না, বেশি কাঠের লোভে তোকে ওই জঙ্গলে যেতে হবে না। পাছে যদি তোর কোনো বিপদ হয়ে যায় তখন আমি কি করব? তুই আমার একমাত্র সন্তান, তোর কিছু হয়ে গেলে সেটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। আর তাছাড়া তুই না হয় কাঠুরিয়ার কাজ বাদ দিয়ে অন্য কাজ কর বাবা। মা, আমি বুঝতে পারছি না এই জঙ্গলে এমন কি আছে, তবে আমি কাঠুরিয়ার কাজ বাদ দিয়ে এই মুহূর্তে আমি কি কাজ করব বলতে পারো? আর তাছাড়া সংসারটা চালাতে হবে, এছাড়া আমার অনেক টাকার পয়সার দরকার আছে মা। তোর যে এত কিসে টাকা পয়সার দরকার সেটা আমি বুঝিনি। সংসারে তো আমরা মাত্র দুজন, আমাদের দিন তো ঠিকই ভালোভাবে কেটে যায়। আর তাই তোকে আমি এই জঙ্গলে কাঠ কাটতে দেব না। এখন হাত মুখ ধুয়ে নে তো বাবা, আবার খেতে হবে, চল। মহারাজ, রানীমার জন্য খাবার নিয়ে এসেছি। ভালো করেছো, বেশ রাত হয়ে গেছে। রানীকে এখন খাইয়ে ঘুম পাড়িয়ে দিতে হবে। যাও দাসী, যাও, রানীকে একটু খাবার খাওয়ানোর ব্যবস্থা করো। এই তো মহারাজ আবার আমাকে বলছেন রানীমাকে খাবার খাওয়ানোর ব্যবস্থা করতে। আমি তো রানীমার কাছে যেতেই ভয় পাই। উনি কখন কি যে করে বসেন সেটাই বুঝতে পারি না। তারপরও যেহেতু মহারাজ আমাকে আদেশ করে ফেলেছেন, তাহলে তো আমাকে বাধ্য হয়ে হলেও ওই রানীকে খাবার খাওয়াতেই হবে। কি হলো কি দাসী, তুমি এখানে দাঁড়িয়ে আছো যে? তোমাকে কি বললাম, তুমি শুনতে পাওনি? শুনতে পেয়েছি, আমি এক্ষুনি রানীমার কাছে যাচ্ছি। এ কথা বলে দাসী ভয়ে ভয়ে রানীমার কাছে যায়। আর রানীমার কাছে গিয়ে দাসী রানীমাকে খাবার খাওয়ানোর চেষ্টা করে। রানীমা, খাবারটা খেয়ে নিন রানীমা। তুই আবার এসেছিস? তোর এত বড় সাহস! কতবার তোকে বলেছি তুই খাবার নিয়ে আমার কাছে আসবি না, তারপরও তুই আমার কাছে এসেছিস। দাঁড়া দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। এই কথা বলে রানী সে খাবারের থালাটি দাসীর হাত থেকে কেড়ে নেয়, আর সেই থালা সহ খাবার দাসীর দিকে ছুঁড়ে মারে। আর সেই থালার আঘাতে দাসীর কপালে আঘাত লেগে কেটে রক্ত ঝরতে থাকে। মরে গেলাম গো রানীমা, মরে গেলাম। রানীমা মনে হচ্ছে এবার সত্যি সত্যি আমাকে মেরে ফেলবে। মহারাজ, ও মহারাজ, আমাকে রানীমার হাত থেকে বাঁচান, আমাকে বাঁচান। ঠিক হয়েছে ঠিক হয়েছে, তোকে কতবার বলেছি তুই আমার কাছে আসবি না খাবার নিয়ে, তারপরও তুই আমার কাছে এসেছিস। তুই এক্ষুনি এখান থেকে চলে যা, না হলে তোকে আমি কিন্তু এক্ষুনি মেরে ফেলবো। চলে যা বলছি। রানী থামো, এরকমটা করো না, চুপচাপ দাঁড়াও বলছি। দাসী, তুমি আর এখানে থেকো না, যাও তুমি আবার নতুন করে খাবার নিয়ে এসো। আমি নিজে রানীকে খাবার খাইয়ে দিচ্ছি। আগে মহারাজ, আগে, আমি এক্ষুনি যাচ্ছি।
কি হিমানি, কোথায় চললে এই এত রাতে? এ কি রাজপুত্র, আপনি আপনি এখানে কি করছেন? আপনার এই সময় এখানে থাকার কথাই তো নয়। হ্যাঁ, আমার এখানে এই সময় থাকার কথা নয়, কিন্তু তারপরও কেন জানি না আমার এদিকটাতে আসতে একটু ইচ্ছে হলো। কিন্তু এদিকে এসে দেখতে পেলাম তুমি এদিক দিয়ে কোথাও একটা যাচ্ছ। কিন্তু হিমানি, এই রাতের বেলায় তুমি কোথায় যাচ্ছ বলো তো? আমি এখন কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা আমি আপনাকে কেন বলবো? আপনি যান, আপনি প্রাসাদে ফিরে যান। সে না হয় আমি রাজপ্রাসাদে ফিরে যাব ঠিকই, কিন্তু তুমি কোথায় যাচ্ছ, কি করছো, এসব কিছু তো আমাকে জানতে হবে। কারণ কদিন বাদেই তো তুমি আমার স্ত্রী হতে চলেছো, আর তাই তোমার সব কিছুর খোঁজ আমাকে রাখতে হবে। আর তাছাড়া হিমানি, আমি এটা বুঝতে পারি না যে তুমি সবসময় কেন আমাকে অবহেলা করো বলো তো? এই জল রাজ্যের সমস্ত জলকন্যারা আমার জন্য পাগল, অথচ আমি তোমাকে পছন্দ করি, কিন্তু তুমি আমাকে সবসময় অবহেলা করো। এর কারণ কি? দেখুন, আমি বুঝতে পারছি না আপনি কেন আমাকে হঠাৎ করে এত প্রশ্ন করছেন। এমনিতে আমার মনটা ভালো নেই, তারপর আবার এসে আমার পথ আটকেছেন। আমার মোটেও ভালো লাগছে না। এই কথা বলে হিমানি সেখান থেকে চলে যায়। আমি জানি না হিমানি, তুমি কেন আমাকে এভাবে অবহেলা করো, তবে আমিও মৎস্য রাজপুত্র, আমি কিছুতেই হার মানবো না। ভালোবাসা যে করেই হোক আমি অর্জন করেই ছাড়বো। কিন্তু একটা ব্যাপার আমি বুঝলাম না, এত রাতে হিমানি এদিকে কোথায় গেল? আজকাল ওর মধ্যে কেমন যেন রহস্য দেখতে পাই। সকাল হয়ে যায়। সরু গিন্ডি, জুয়ের সাল চলন আমার মোটেও ভালো লাগছে না। আর তাই তো আমি ঠিক করেছি জুয়ের এবার বিয়ে দিয়ে দেব। আর ঠিক করেছি বললে ভুল হবে, এটা আমার অনেক আগে থেকেই ঠিক করা ছিল। পাশের গ্রামের মোড়লের ছেলের সাথে জুয়ের বিয়ে ঠিক করেছি। তুমি শিগগিরই জুইকে এ কথা জানিয়ে দিও। কিন্তু আমার জানা মতে জুই তো রাজুকে। গিন্নি, আর একবারের জন্য তুমি কাঠুরিয়ার ছেলেটির কথা বলবে না। আর তাছাড়া আমি তোমাকে যেটা এখন বললাম সেটাই আমার শেষ কথা। যাও, গিয়ে তোমার মেয়েকে বলে দাও ও যেন রাজুকে ভুলে যায়। জুই আড়াল থেকে তার বাবার সব কথা শুনে নেয় আর মন খারাপ করে ঘরে চলে যায়। একই রে মা, বসে আছিস যে, কি হয়েছে কি? আর তোর মনটা এত খারাপ কেন? নিশ্চয় বাবার কথায় রাগ করেছিস। দেখ মা, তোর বাবার কথায় রাগ করিস নে। জানিস তো তোর বাবা ওরকমই। আর তাছাড়া তোর বাবা একজন মোড়ল মশাই। তুই যদি তার মেয়ে হয়ে সব সময় ওই কাঠুরিয়ার ছেলের বাড়িতে গিয়ে পড়ে থাকিস তাহলে কি করে হবে বল তো মা? তোর বাবা তো কিছুতে ওই কাঠুরিয়াকে তোর জীবন সঙ্গিনী হিসেবে মেনে নেবে না। কিন্তু মা, আমি যে রাজুকে অনেক ভালোবাসি, রাজুকে ছাড়া আমি অন্য কাউকে জীবন সঙ্গিনী হিসেবে ভাবতেই পারবো না। আর তাছাড়া আমি তো এটা বুঝলাম না বাবা কেন এমনটা করে। বাবার তো অনেক সহায় সম্পত্তি আছে, আর বাবার সব সম্পত্তির মালিক তো আমিই হব। তাহলে রাজুকে আমার সাথে বিয়ে দিতে কি সমস্যা বলো মা? সেটা আমি জানি নে, কিন্তু তোর বাবা তোকে কিছুতে রাজুর সঙ্গে তোর বিয়ে দেবে না। সে আমার কোনো কথাও শুনবে না। আর সে বলেছে পাশের গ্রামের মোড়লের ছেলের সাথে নাকি তোর বিয়ে দেবে। আমি জানি না তুমি কি করে বাবাকে মানাবে। আমি তোমাকে বলে দিলাম রাজুকে ছাড়া আমি কাউকে বিয়ে করব না। রাজুকে আমি অনেক ভালোবাসি, আর আমি ওকে আমার জীবন সঙ্গী হিসেবে চাই। এই তোমাকে বলে দিলাম, যদি সেটা না করো তাহলে কিন্তু আমি নিজেকে শেষ করে দেব, এই বললাম। এ কথা বলে জুই ঘর থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে যায়। ওদিকে রাজুর মায়ের কথা মতো কাঠ কাটার জন্য সেদিনে আর জঙ্গলে যায় না, বাড়িতেই মন খারাপ করে বসে থাকে। আর সে ঘরের মধ্যে বসে বসে কিছু একটা চিন্তা করতে থাকে। মা আমাকে কিছু বুঝিয়ে বলছে না, আর কোনোভাবেই ওই জঙ্গলে কাঠ কাটতে যেতে দিতেও চাইছে না। তবে মায়ের কথায় আমি এটা বুঝতে পারছি না যে ওই জঙ্গলে কোনো সমস্যা থাকলেও থাকতে পারে, কিন্তু তাই বলে কি আমি কাঠ কাটা ছেড়ে দেব? আমার যে এখন অনেক পয়সার দরকার। আমি যদি কাঠ না কাটি তাহলে কি করে আমি পয়সা উপার্জন করব? যদি পয়সা উপার্জন না করতে পারি তাহলে আমি যে না আর ভাবতে পারছি না আমি কি করব, কিছুই বুঝতে পারছি না। তবে মা যেহেতু আমাকে কাঠ কাটতে যেতে বারণ করেছে, মায়ের কথা তো আমাকে শুনতেই হবে। আমি বরং অন্য কাজ খুঁজি, তাও আমাকে কঠোর পরিশ্রম করে টাকা উপার্জন করতেই হবে। কিন্তু একটা ব্যাপার আমাকে খুব কষ্ট দিচ্ছে, আর সেটা হচ্ছে
ওই যে কান্নার আওয়াজটা, ওই কান্নার আওয়াজটা যেন আমার মনে গেঁথে গেছে। বারবার শুধুমাত্র ওই কান্নার আওয়াজটা শুনতে পাচ্ছি, আর ওই কান্নার আওয়াজটা একেবারেই স্বাভাবিক ছিল না। কি মায়াভরা কান্নার আওয়াজ! আমার কেন জানি না মনে হচ্ছে যে ওইভাবে কাঁদছে, নিশ্চয়ই অনেক কষ্টে পড়ে কাঁদছে। আচ্ছা, সত্যি সত্যি আবার কোনো মানুষ ওই জঙ্গলে গিয়ে বিপদে পড়ে যায়নি তো? না না, আমার মনটার মধ্যে বড্ড উথলা হয়ে আছে। আমি এক কাজ করি, ওই জঙ্গলে আমি আজ একবার শেষবারের মতো যাব। আর যদি সত্যি সত্যি কেউ বিপদে পড়ে, তাকে যে আমাকে সাহায্য করতেই হবে, আর মাকে কিছুই জানানো যাবে না। আমি যাব, আবার খুব তাড়াতাড়ি ফিরেও আসবো, মা কিছুই বুঝতে পারবে না। এ কথা বলে রাজু চুপি চুপি বেরিয়ে পড়ে জঙ্গলে যাওয়ার উদ্দেশ্যে। আর সে চলতে থাকে। চলতে চলতে জঙ্গলের কাছে গিয়ে পৌঁছায়, আর জঙ্গলের কাছে পৌঁছতেই সে আবারও সে কান্নার আওয়াজ শুনতে পায়। ওই তো এখনো সে কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি। আজ যে করেই হোক আমাকে জানতে হবে যে কেউ ওইভাবে কান্না করে, আর সত্যি কি কেউ কোনো বিপদে পড়েছে কিনা। এরপর রাজু আবার জঙ্গলের দিকে এগিয়ে যায়, কিন্তু সে জঙ্গলের দিকে যতই এগিয়ে যেতে থাকে ততই যেন কান্নার আওয়াজ আরো দীর্ঘ হতে থাকে। না না, আজ তো কান্নার আওয়াজটা কিছুতেই থামছে না। তার মানে আমার মনে হচ্ছে আজ আমি সত্যি জানতে পারবো যে দুদিন এভাবে কে কান্নাকাটি করছিল। তবে আমি তো চলতে চলতে জঙ্গলের অনেক গহীনেও চলে এসেছি, কিন্তু এখনও তো কাউকে খুঁজে পাচ্ছি না। আর এই কান্নার আওয়াজটা মনে হচ্ছে জঙ্গলের ওপাশ থেকে আসছে, আর আমার জানা মতে তো ওই জঙ্গলের ওপাশে তো নদী। না না, যাই হোক না কেন, আজ যেহেতু ওই কান্নার আওয়াজটি একবারের জন্য থামেনি, তাহলে এই কান্নার আওয়াজ অনুসরণ করে আমাকে যেতে হবে। এই কথা বলে রাজু আবারও চলতে থাকে। রাজু চলতে চলতে জঙ্গলের ওপাশে পৌঁছে যায়, আর জঙ্গলের ওপাশে পৌঁছে গিয়ে রাজুর চক্ষু চড়ক গাছ হয়ে ওঠে। সে যেন সেখানে পৌঁছে নিজের চোখকেই বিশ্বাস করতে পারে না। অবাক হয়ে শুধুমাত্র অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে, আর মনে মনে বেশ ভয়ও পেতে থাকে। ওদিকে জুই সকাল সকাল রাজুদের বাড়িতে এসে হাজির হয়ে যায়। এ কি রে মা জুই, আজ এত সকাল সকাল এলি যে? যাক, ভালোই করেছিস। কদিন ধরে তো রাজুর সাথে দেখা করবি বলে রাজুর সাথে দেখাও হচ্ছিল না তোর। রাজু আজ বাড়িতে আছে, আর আজ আমি ওকে কাট কাটতে যেতে দেইনি রে মা। সত্যি বলছো কাকিমা? কিন্তু কেন কাকিমা, তুমি রাজুকে আজ কেন কাট কাটতে যেতে দাওনি বলো তো? সে অনেক ব্যাপার আছে, সেসব বলে এখন কাজ নেই। আসলে আমি চাইনি যে রাজুর কোনো ক্ষতি হোক। রাজু তো আমার একমাত্র সম্বল। ওর যদি কিছু হয়ে যায় সেটা আমি কি করে সহ্য করব বলতো? আর তাই আমি সবসময় রাজুকে আমার চোখে চোখেই রাখতে চাই। ভালো করেছো কাকিমা, আমিও চাই না রাজু ওইভাবে দিন রাত ধরে কাট কাটুক। রাজু চাইলে তো অন্য কাজও করতে পারে। যাকে কাকিমা, রাজু কোথায় গো? কোথায় আবার, ঘরে গিয়ে বসে আছে। কাট কাটতে যেতে দেইনি দেখে হয়তো বা মন খারাপ করেছে। চল মা চল, রাজুর সাথে দেখা করবি। এই কথা বলে রাজুর মা এবং জুই ঘরের ভেতরে যায়, কিন্তু ঘরের ভেতরে গিয়ে তারা রাজুকে দেখতে পায় না। এ কি, রাজু তো ঘরে ছিল। রাজু, রাজু কোথায় তুই বাবা? কাকিমা, রাজুকে ডেকে লাভ নেই। রাজু যেহেতু ঘরে নেই, তাহলে আমার মনে হয় ও নিশ্চয়ই কোথাও বেরিয়েছে, বুঝলে তো? কিন্তু ওকে তো আমি ওই জঙ্গলে যেতে বারবার বারণ করেছিলাম, কিন্তু ও আমার কথা না শুনে আবার ওই জঙ্গলে চলে গেল। কিন্তু কাকিমা, তুমি এতটা নিশ্চিত কি করে হচ্ছ যে রাজু জঙ্গলে গিয়েছে? হতেও তো পারে রাজুর মনের মধ্যে একা একা ভালো লাগছিল না ঘরের মধ্যে বসে থাকার জন্য। হয়তোবা ঘরের বাইরে কোথাও গিয়েছে, তাই না?
না 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 না, আমি ঠিক বুঝতে পারছি ও নিশ্চয় জঙ্গলে গেছে। ও কালকে রাতে আমাকে বলেছিল ওই জঙ্গলে নাকি কোনো একটি মেয়ের কান্নার আওয়াজ শোনা যাচ্ছে, আর সে সেই কান্নার আওয়াজ অনুসরণ করে যেতেই নাকি ওই কান্নার আওয়াজ বারবার থেমে যাচ্ছিল। আমার মন বলছে রাজু নিশ্চয়ই ওই দিকে গেছে। জুই, মা, এখন সত্যি আমার বড্ড চিন্তা হচ্ছে রে, আমার রাজুর যদি কোনো ক্ষতি হয়ে যায়। তুমি চিন্তা করো না তো কাকিমা, কিছু হবে না রাজুর। আর আমার বিশ্বাস রাজু জঙ্গলে যায়নি। তুমি বাড়িতে থাকো, আমি দেখছি ও বাড়ির আশেপাশে কোথাও আছে কিনা। জুই, জুই, কোথায় তুই? কোথায় গেলি জুই? জুই বাড়িতে নেই, ও বেরিয়েছে। এসব কি বলছো কি? ও বেরিয়েছে মানে? আমি তো তোমাকে সকাল বেলায় বলে গেলাম ওকে তুমি কোথাও যেতে দেবে না। আমি ওর জন্য বিয়ে ঠিক করেছি, তারপরও তুমি ওকে কেন বাড়ির বাইরে যেতে দিলে? আর তাছাড়া আমি বুঝতে পেরেছি ও নিশ্চয়ই কাটুরিয়ার বাড়িতে গেছে। দাঁড়াও, আমি এক্ষুনি গিয়ে ওকে ওই বাড়ি থেকে নিয়ে আসবো। আর তাছাড়া আমিও এটাও দেখবো যে ওই কাটুরিয়া এবং কাটুরিয়ার মা এই গ্রামে কি করে থাকে। দেখো, তুমি যেটা করছো সেটা কিন্তু ঠিক করছো না। তুমি যদি এটা করো তাহলে কিন্তু আমাদেরই বড্ড ক্ষতি হয়ে যাবে গো। আমাদের অনেক বড় ক্ষতি হবে মানে? কি বলছো কি তুমি? দেখো, আমাদের তো ওই একটাই মেয়ে, ওর যদি কিছু হয়ে যায় তখন তুমি সেটা সামলাতে পারবে তো নাকি? এসব তুমি কি বলছো? ওর কিছু কেন হবে? যদি কেউ কোনো ক্ষতি করতে আসে তার হাত ভেঙে গুড়িয়ে দেবো না? শোনো, তোমার কিছুটি করার লাগবে না। তোমার মেয়ে তো পরিষ্কারভাবে আমাকে বলে দিয়েছে যে ও রাজুকে নাকি ভালোবাসে, আর রাজুর সাথে যদি ওকে বিয়ে না দিয়ে অন্য কোথাও বিয়ে দাও তাহলে নাকি ও নিজেই আত্মহত্যা করবে। তখন কি করবে? মেয়েটাকে হারিয়ে মেয়ে শোক সামলাতে পারবে তো? এসব তুমি কি বলছো কি? জুই এত বড় কথা বলে ফেলেছে। না না, আমাদের জুইয়ের কিছু হয়ে গেলে আমরা যে সন্তান হারা হয়ে যাব, তখন আমাদের এত সহায় সম্পত্তি কে ভোগ করবে? হিমানি, হিমানি, কোথায় গেলি তুই মা? হিমানি, একই হিমানি তো ঘরেও নেই। কোথায় যে গেল মেয়েটা? রাত থেকে মেয়েটাকে কোথাও খুঁজে পাচ্ছি না। কোথায় যে গেল আমার মেয়েটা? হিমানি, হিমানি। কি মৎস্যরাজ, আপনি এভাবে ছোটাছুটি করছেন কেন? মনে হচ্ছে কাউকে খুঁজছেন। কি হয়েছে কি বলুন? কি আর বলবো তোমাকে, কাল রাত থেকে হিমানিকে কোথাও খুঁজে পাচ্ছি না। কোথায় যে গেল মেয়েটা? দেখো তো, মেয়েটার জন্য আমার বড্ড চিন্তা হচ্ছে। মাঝে মধ্যে মেয়েটার যে কি হয় আমি বুঝতেও পারি না। ও, তার মানে কাল রাত থেকে হিমানি প্রাসাদে ফেরেনি? কাল রাতে হিমানি যাওয়া দেখেই আমার মনটার মধ্যে কেমন যেন একটা সন্দেহ হয়েছিল। কি হলো কি রাজপুত্র? আপনি এভাবে চুপ হয়ে গেলেন কেন? তার মানে কি আপনি হিমানিকে দেখেছেন? হ্যাঁ মৎস্যরাজ, আমি হিমানিকে দেখেছি। আর আমি এটাও বুঝতে পারছি যে হিমানি কোথায় যেতে পারে। সত্যি সত্যি বলছো তুমি? তুমি জানো যে হিমানি কোথায় যেতে পারে? তাহলে আমাকে হিমানির কাছে নিয়ে চলো। না না মৎস্যরাজ, আপনাকে কোথাও যেতে হবে না। আমি গিয়ে নিজেই হিমানিকে নিয়ে আসছি। আপনি প্রাসাদেই থাকুন। ওদিকে রাজামশাই আবার নতুন করে বৈদ্য এনে রানীর চিকিৎসা করতে শুরু করে। বৈদ্য বেশ খানিকটা সময় ধরে রানীকে পরীক্ষা নিরীক্ষা করে। বৌদ্ধমশাই, কেমন দেখলেন রানীর অবস্থা? দিনকে দিন তো আরো খারাপ হতে চলেছে রানীর অবস্থা। আর রানীকে কি সুস্থ করে তোলা সম্ভব নয়? হ্যাঁ মহারাজ, রানীকে দিয়ে আমি বড্ড চিন্তিত। আর তাছাড়া যতদিন যাচ্ছে এই রানীর উন্মাদনা যেন আরো বৃদ্ধি পেতে শুরু করেছে। আর আমি রানীমাকে ঘুমের ওষুধ দিয়েছি, উনি এভাবে ঘুমিয়ে থাকবেন। এছাড়া ওনার শান্ত করার মতো অবস্থা আর খুঁজে পাচ্ছি না। সবই তো বুঝলাম বৌদ্ধমশাই, আমার রানীকে কি এভাবেই দিনের পর দিন ঘুম পাড়িয়ে শান্ত করে রাখাটা আদৌ ঠিক হবে? আমার তো মনে হচ্ছে এটা রানীর শরীরের পক্ষে ক্ষতিকর, আর আমি চাই না আমার রানীর কোনো ক্ষতি হোক।
কিন্তু মহারাজ, এছাড়া যে আমার কোনো উপায় দেখতে পাচ্ছি না। রানীমা ইতিমধ্যে সবাইকে আঘাত করা শুরু করেছেন। রানীমাকে যদি এভাবে ঘুম পাড়িয়ে না রাখা হয় তাহলে তো রানীমাকে প্রাসাদে রাখা মুশকিল হয়ে যাবে। উনি যখন তখন যে কারো ক্ষতি করে দিতে পারে, আর হতে পারে সে আপনারও ক্ষতি করে দিল। আমার কোনো ক্ষতি করলো কি না করলো সেটা আমি ভাবছি না, তবে আমি কোনোভাবেই রানীর ক্ষতি মেনে নিতে পারবো না। কিন্তু আপনি যেহেতু বলেছেন যে রানীকে শান্ত রাখার জন্য ঘুম পাড়িয়ে রাখতে হবে, তাহলে সেটা কিছুটা সময়ের জন্য রাখুন। তবে মহারাজ, আমি আপনাকে একটা উপায় বলতে পারি। সেটা হলো, রানীমাকে যদি আপনি ঘুম পাড়িয়ে না রাখতে চান তাহলে আপনি ওনাকে বন্দি করে রাখতে পারেন। তাহলে ওনার দ্বারা তা কারো ক্ষতির সম্ভাবনা থাকবে না। কি বলছেন কি বৈদ্যমশাই, আমার রানীকে কিনা আমি নিজে বন্দি করে রাখবো? এছাড়া যে আর কোনো উপায় দেখতে পাচ্ছি না মহারাজ। ওদিকে রাজু অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে, কারণ সে আজ যা দেখছে এটা সে আগে কখনো কোনো দিনও দেখেনি। এটা আমি কি দেখছি? আমি তো আমার নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। আমি এতক্ষণে যে কান্নার আওয়াজ অনুসরণ করে এই পর্যন্ত আসলাম, এখন দেখছি সেই কান্না করছে ওই জলপরীটা। মায়ের মুখে জলপরীর গল্প শুনেছিলাম, কিন্তু বাস্তবেও যে জলপরী আছে এটা তো আমার জানা ছিল না। আজ তো আমি নিজের চোখে এই জলপরীটাকে দেখতে পাচ্ছি। আর কি সুন্দর দেখতে ওই জলপরীটা, একেবারে পরীর মতো। এত সুন্দর হয় জলপরীরা, এটা তো আমার জানাই ছিল না। কিন্তু ওই জলপরীটা এভাবে মায়াবী সুরে কাঁদছে কেন? কি হয়েছে ওর? কি দুঃখ বা তার আছে? আচ্ছা, আমি কি ওই জলপরীটার কাছে এগিয়ে যাব? হ্যাঁ, আমি বরং জলপরীটার কাছে এগিয়ে যাই আর জানার চেষ্টা করি ও কেন এরকম ভাবে কাঁদছে। এই কথা বলে রাজু জলপরীর কাছে এগিয়ে যেতে থাকে, আর তখনই জলপরীটা রাজুকে দেখতে পায়। এটা তো একটা মানুষ, আর এই মানুষটা তো আমার দিকে এগিয়ে আসছে। কিন্তু এখানে তো কোনো মানুষের আসার কথা নয়। তাছাড়া ওর কানে হয়তো বা আমার কান্নার আওয়াজ পৌঁছে গিয়েছিল, আর তাই তো এখানে এভাবে পৌঁছে গেছে। না না না, কোনোভাবে এই মানুষটার কাছে ধরা দেওয়া যাবে না, তাহলে বিপদ হয়ে যেতে পারে। আমাকে এক্ষুনি এখান থেকে পালিয়ে যেতে হবে। এই কথা বলে হিমানি আবারও জলে ডুব দেয়। এই জলপরী তো জলে ডুব দিয়ে দিল। ওর কাছাকাছি পৌঁছানোর আগেই ও চলে গেল। ওর কাছে তো জানাই হলো না ও কেন এভাবে কাঁদছিল। তার মানে কি ও আমাকে দেখে ভয় পেয়েছে? হ্যাঁ, হয়তো সেটাই হবে। জলপরীরা তো মানুষদের দেখলে ভয় পায়, আর ওই জলপরীটার কি এমন দুঃখ থাকতে পারে যার কারণে ও এখানে এভাবে কাঁদছিল? যাই হোক, এখন যেহেতু জলপরীটা চলে গেছে তাহলে তো আর কিছু করার নেই। আর তাছাড়া ওদিকে মা হয়তো বা এতক্ষণে আমাকে খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে। আমাকে না দেখতে পেলে বড্ড বকাঝকা করতে পারে। আর বাড়িতে ফিরে গিয়ে মাকে কিছুতেই বলা যাবে না যে আমি জলপরী দেখেছি, তাহলে মা হয়তো বা আমাকে নিয়ে আরো চিন্তা করবে। এই কথা বলে রাজু আর একটু দেরি না করে বাড়ির দিকে রওনা দেয়, আর ওদিকে জলপরীও ফিরে যেতে থাকে। আর হঠাৎ করে তার আবার মৎস্যপুত্রের সাথে দেখা হয়ে যায়। মানে তুমি এখনো প্রাসাদে ফেরোনি? ওদিকে তোমার পিতামশাই তোমার চিন্তার অস্থির হয়ে আছেন, আর তুমি কিনা কাল রাতে বেরিয়েছো, এখনো প্রাসাদে ফেরার নাম নেই তোমার। হিমানি, তুমি আজকাল যেটা করছো এটা কিন্তু মোটেও ঠিক করছো না। হিমানি মৎস্য রাজপুত্রের কোনো কথার জবাব না দিয়ে তাড়াতাড়ি প্রাসাদের দিকে চলে যেতে থাকে। কি হিমানির এত বড় স্পর্ধা যে আমার কথার উত্তর না দিয়ে এখান থেকে চলে গেল। হিমানিকে আমি যতই ভাবি যে আমার ভালোবাসা দিয়ে ওকে জয় করব, কিন্তু ও তো আমাকে সেই সুযোগটাই দিচ্ছে না। না না, আমাকে হাল ছেড়ে দিলে চলবে না, আমাকে চেষ্টা করে যেতেই হবে। হিমানি, হিমানি। এই কথা বলে মৎস্য রাজপুত্র হিমানির পিছু পিছু ছুটে যায়। রাতের অন্ধকার, আর রাতের আকাশে পূর্ণিমার চাঁদের আলোয় যেন রাতের অন্ধকারটা ঝলমলে আলোতে পরিণত হয়েছে। ওদিকে রাজু বিছানায় শুয়ে শুয়ে ওই জলপরীর কথাই ভাবতে থাকে। সেই তখন থেকে ঘুমানোর চেষ্টা করছি, কিন্তু কোনোভাবেই যেন ঘুম আমার দু চোখের পাতায় আসছে না। এপাশ ওপাশ করে আর কতটা সময় পার করা যায়?
আর তাছাড়া যতবারই আমার চোখ বন্ধ করছি বারবার ওই জলপরীর মুখখানা আমার চোখের সামনে ভেসে উঠছে। আমি তো মায়ের কাছে শুধু রূপকথার গল্প শুনেছি যে জলপরী আছে, কিন্তু বাস্তবে যে জলপরী থাকে এটাই আমি প্রথম দেখলাম। আমি আর যেন কিছুতেই আমি আমার নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। ওই জলপরীটাকে দেখে সত্যি বড্ড অবাক হয়েছি, কি সুন্দর দেখতে। আর ওই জলপরীর চোখের দিকে তাকালে সবাই মায়ায় পড়ে যাবে। কিন্তু আমি এটা বুঝলাম না, ওই জলপরী ওভাবে ওখানে কাঁদছিল কেন? ওই জলপরীর কি দুঃখ থাকতে পারে? আর ওরকম মিষ্টি একটা জলপরী কাঁদলে কি সেটা ভালো দেখায়? যাই হোক, নিশ্চয়ই হয়তো ওর কোনো কষ্ট আছে। আমি এক কাজ করব, কাল একবার চুপি চুপি ওই নদীর পাড়ে আবার যাব আর লুকিয়ে লুকিয়ে জলপরীটাকে আবার দেখে আসব। আমার কেন জানি না মনে হচ্ছে কাল নিশ্চয়ই আবার ওই জলপরীটা ওখানে আসবেই। এখন তো অনেক রাত হয়ে গেছে, আমি এখন একটু ঘুমানোর চেষ্টা করি, কাল আবার নতুন কাজের খোঁজে বেরোতে হবে আমাকে। এই কথা বলে রাজু ঘুমিয়ে পড়ার চেষ্টা করে। ওদিকে হিমানি না ঘুমিয়ে তার কক্ষের মধ্যেই ঘোরাফেরা করতে থাকে, কারণ হিমানিও কিছু একটা ভাবতে থাকে। আজ আমার হঠাৎ করে এমন অনুভূতি কেন হচ্ছে? মনে হচ্ছে মনের মধ্যে একটা প্রশান্তি অনুভব করছি। আর তাছাড়া ওই মানব পুত্রটি বা কে? আর ওই নদীর পাড়ে বা কি করে এলো? আর ওই ছেলেটিকে দেখার পরে কেন জানি না ওকে বারবার দেখতে ইচ্ছে করছে। কি আছে ওই ছেলেটির মধ্যে? ও তো সামান্য একজন কাঠুরিয়া। আর তাছাড়া আমি তো জানি ওই নদীর পাড়ে কোনো মানুষের আনাগোনাই থাকে না। তাই তো আমি আমার মনের সব কষ্ট দুঃখ প্রকাশ করার জন্য ওখানে বারবার ছুটে যাই। আমি জানি না আমার কেন এই জল রাজ্য থেকে জলের উপরের রাজ্যকে বেশি ভালো লাগে। মানব জাতিরা যেভাবে বসবাস করে সেভাবে আমার জীবনও অতিবাহিত করতে ইচ্ছে করে। আমার কাছে কেন জানি না ওই জীবনটাই সব থেকে বেশি ভালো লাগে। আমার বারবারই মনে হয়, ইস, আমি যদি মানবী হতাম তাহলে কতই না ভালো হতো। কিন্তু আমি তো আর সেটা নই। আমার তো আর সেই সৌভাগ্য কখনো হবে না, কারণ এই জলপরী হয়েই আমাকে থাকতে হবে। যাই হোক, আফসোস করে আর কি হবে? বিধাতা আমাকে জলপরী বানিয়ে দিয়ে যদি খুশি থাকে তাহলে আমি জলপরী হয়েই খুশি। ওদিকে রাজামশাইও না ঘুমিয়ে শুধুমাত্র পায়চারি করতে থাকে। আর বেশ কিছুটা সময় ধরে সে পায়চারি করতে থাকে। সে কিছুতেই মেনে নিতে পারছিল না যে তার রানীকে সে নিজে বন্দি করে রাখবে। রানী ঘুমিয়েছিল। রাজা রানীর কাছে গিয়ে রানীর মুখ পানে বেশ কিছুটা সময় ধরে তাকিয়ে থাকে, আর তার চোখ থেকে অঝরে জল ঝরতে থাকে। রানী, তোমাকে আমি বড্ড ভালোবাসি রানী, কারণ তুমি যে আমার জীবনের একমাত্র প্রশান্তি। কারণ তুমি ছিলে বলেই আমি আছি। কিন্তু দিন দিন যে তোমার শরীরের অবস্থা আরো খারাপ হতে চলেছে। তুমি যে আরো বেশি পাগলামো শুরু করে দিয়েছো। আমি জানি তুমি এসব কিছু নিজে নিজে করছো না, তোমার মনের অজান্তে তুমি এগুলো করছো। তবে আমিও তো কম চেষ্টা করছি না তোমাকে সুস্থ করার, কিন্তু কোনোভাবেই তো সেটা সম্ভব হয়ে উঠছে না। আর তাছাড়া আমি জানি তোমার জীবনের উপর দিয়ে এত বড় একটা ঝড় বয়ে গেছে, যেটা তুমি কিছুতেই সহ্য করতে পারোনি। আর তাই তোমার আজ এই অবস্থা হয়েছে। তবে রানী, যে যাই বলুক না কেন, তুমি আমার স্ত্রী। কোনোভাবেই ওই বন্দি কারাগারে বন্দি করে রাখবো না তোমাকে আমি। লাগলে দূর দূরান্ত থেকে বৌদ্ধ কবিরাজ এনে তোমার চিকিৎসা করাবো। আর দেখো, তোমাকে আমি ঠিক সুস্থ করে ফেলবো। রানী, তুমি আমার উপর একটু ভরসা করো। রাজামশাই এই কথা বলে বড্ড কাঁদতে থাকে। আর আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে মন্ত্রীমশাই সবকিছু দেখতে থাকে। আর রাজবৈদ্য তার সাথেই ছিল। দেখো তো রাজবৈদ্য, এই রাজামশাই ভাঙবে তবু মচকাবে না। এই রানীমার দিনকে দিন এত পাগলামি করে চলেছে, তারপরও রানীমাকে কোনোভাবেই বন্দি করতে রাজি নয়। আর তাছাড়া আমরা এভাবে আর কতদিন অপেক্ষা করব বলুন তো? রাজামশাই ভাঙবেন তবুও মচকাবে না। ওনার রানীর এই অবস্থা, তারপরে উনি রাজ্যের হিসাব থেকে শুরু করে রাজ্য পরিচালনার সব রকম কাজ সঠিকভাবেই করে চলেছে। আমরা কোনোভাবেই কিছু হাতাতেও পারছি না। আর এভাবে কিভাবে চলতে পারে বলুন তো? হ্যাঁ মন্ত্রী মশাই, আর আমি তো আপনার কথা মতো রানীমাকে ভুলভাল ওষুধ দিয়ে দিনের পর দিনই চলেছি। রানীমা ধীরে ধীরে অনেক বেশি পাগলামো শুরু করেছে। আর আমাকে আর কিছু সময় দিন, দেখবে রানীমার শরীরে আমি এবার থেকে বিষাক্ত ওষুধ প্রয়োগ করা শুরু করব। আর রানীমা ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যেতে থাকবেন। হ্যাঁ, ঠিকই বলেছেন। কারণ আমি খুব ভালো করে জানি মহারাজের প্রাণ ভোমরা হচ্ছে এখন রানীমা। আর তাই রানীমাকে কোনোভাবে যদি তার জীবন থেকে সরিয়ে দেওয়া যায়
তাহলে মহারাজকে রাজপ্রাসাদ থেকে বিদায় করা আমাদের জন্য খুব একটা কঠিন কাজ হবে না। আর তাই আমাদের যা করার খুব তাড়াতাড়ি করতে হবে। মহারাজ অনেক চালাক, আর তাই তো আমরা চাইলে অনেক কিছু করতে পারছি না। আর তাই আমাদের যা করার খুব সাবধানে করতে হবে। আপনি চিন্তা করবেন না, কালকে রানীমাকে আমি ওই বিষাক্ত ওষুধ দেওয়া শুরু করব। আর তারপর কিছুদিন যেতে দিন, দেখবেন রানীমা চিরকালের মতো বিদায় নিয়ে নেবেন। এই কথা বলে রাজবৈদ্য এবং মন্ত্রীমশাই ষড়যন্ত্র করতে থাকে মহারাজের বিরুদ্ধে। আর তখনই রাজগণকের হাত লেগে একটা ফুলদানি মাটিতে পড়ে ভেঙে যায়, আর রাজামশাইয়ের কানে সেই ফুলদানি ভাঙার শব্দ পৌঁছে যায়। কি কে কে ওখানে? এত রাতে কে আমার কক্ষের বাইরে দাঁড়িয়ে আছে? এ কথা বলে রাজামশাই এগিয়ে যেতে থাকে। কি মহারাজ এদিকেই আসছে, তাড়াতাড়ি এখান থেকে চলুন, না হলে ধরা পড়ে গেলে কেলেঙ্কারি হয়ে যাবে। কারণ এত রাতে যদি মহারাজ আমাদের এখানে দেখে ফেলে তাহলে তো আমাদের সন্দেহ করা শুরু করে দেবে। তাই বলছি চলুন, তাড়াতাড়ি চলুন। ওদিকে মোড়ল মশাই অনেকটা সময় ধরে চিন্তা করতে থাকে, কারণ জুই তার একমাত্র কন্যা। জুইয়ের যদি কিছু হয়ে যায় তাহলে মোড়ল মশাই সেটা কখনোই মেনে নিতে পারবে না। আর তাই তো সে নিজের সিদ্ধান্ত পরিবর্তন করার সিদ্ধান্ত নেয়। এ কি, তুমি এখনো ঘুমাও নিচে? কি হয়েছে? কি শরীর খারাপ পড়েছে নাকি? না না, আসলে জুইকে নিয়ে একটু ভাবছিলাম। তাছাড়া তুমি যেহেতু বলছো ওকে যদি রাজুর সাথে বিয়ে না দেই তাহলে ও নিজেকে শেষ করে দেবে। যদি আমার মেয়েটার কিছু হয়ে যায় তাহলে আমরা কি করব বলতে পারো? আমাদের এত সহায় সম্পত্তি দিয়ে কি হবে? হ্যাঁ, সেটাই তো আমি তোমাকে সেই কবে থেকে বোঝানোর চেষ্টা করছি। আর তাই তো আমি বলছি, জুই যেটা চায় সেটাই বরং মেনে নাও না, রাজুর সাথে ওকে বিয়ে দিয়ে দাও না। আর আমাদের তো অর্থকরীর কোনো অভাব নেই, এত টাকা পয়সা সব তো আমাদের জুইয়েরই গো। হ্যাঁ, ঠিকই বলেছো। তাই আমি আর দেরি করতে চাই না। কাল সকাল সকাল আমরা দুজনে যাব রাজুর মায়ের সাথে কথা বলতে, জুইয়ের বিয়ের ব্যাপারে পাকা কথা দিয়ে আসবো। ঠিক আছে, সেটাই বরং ভালো হবে। শুভ কাজে বেশি দেরি করতে নেই। তবে এখন তো বেশ রাত হলো, চলো গিয়ে ঘুমিয়ে পড়ি। কাল সকাল সকাল বরং আমরা ওদের বাড়িতে যাব। সকাল হয়ে যায়, আর সকাল হতেই রাজু কাউকে কিছু না বলে চুপি চুপি ঘর থেকে বেরিয়ে যায়। আর সে আবার সেই জঙ্গলের পথ ধরে এগিয়ে যেতে থাকে। আর কিছুক্ষণের মধ্যেই জঙ্গলের পথ পার করে আবারও সে সেই নদীর তীরে যায়, কিন্তু সেদিন সে সেখানে কোনো জলপরীকে দেখতে পায় না। এ কি, আজ তো জলপরি এখানে নেই, কিন্তু আমার কেন জানি না বারবার মনে হচ্ছিল আজ আমি এখানে এলে জলপরির সাথে দেখা হবে আমার। কিন্তু জলপরি এখনো কেন এলো না? আমি এক কাজ করি, আমি বরং কিছুক্ষণ জলপরির জন্য এখানে অপেক্ষা করি। আমার মন বলছে জলপরি এখানে আসলে জলপরিকে আমি দূর থেকে তাকিয়ে দেখে আমার মনটা ভরবো। আর তাছাড়া জলপরিকে তো আমাকে এটাও জিজ্ঞাসা করতে হবে কেন জলপরি সেদিন ওভাবে কাঁদছিল, তার মনে কি দুঃখ কষ্ট রয়েছে। ওদিকে রাজুর মা ঘরে বাইরে রাজুকে কোথাও খুঁজে না পেয়ে অস্থির হয়ে যায়। রাজু, রাজু, বাবা রাজু, কোথায় গেলি তুই? এই ছেলেটাকে নিয়ে আর পারি নে, ঘরেও নেই বাইরেও কোথাও নেই, কোথায় যে গেল? কালও তো ফিরে আসার পর থেকে ওর সাথে এত কথা বললাম, কিন্তু ও তো আমার কোনো কথার উত্তর না দিয়ে চলে গেল। আর ঠিক মতো খাওয়া দাওয়াও করলো না। ভেবেছিলাম হয়তো ওর শরীরটা খারাপ আর ঘুমোলে ঠিক হয়ে যাবে, কিন্তু সকালবেলা উঠে তো তাকে কোথাও পাচ্ছি না। কোথায় যে গেল ছেলেটা? ছেলেটা আমার এখন কেমন যেন হয়ে যাচ্ছে। ওই জঙ্গল থেকে আমার ছেলেটার উপর আবার কোনো কুদৃষ্টি পড়লো না তো নাকি সেসবও বুঝতে পারছি না। না না, ও আজ বাড়িতে ফিরুক, ও ফিরলে ওর সাথে আমাকে এ ব্যাপারে কথা বলতেই হবে। ওদিকে দাসী রান্নাঘরে রানীমার জন্য খাবার প্রস্তুত করতে থাকে। মহারাজ তো আমাকে আদেশ দিয়ে খালাস বললো রানীমার জন্য খাবার প্রস্তুত করতে আর রানীমাকে গিয়ে খাবারগুলো দিয়ে আসতে, কিন্তু রানীমার কক্ষে যেতেই তো আমার বড্ড ভয় লাগে। আমার তো সারাক্ষণ মনে হয় রানীমার কক্ষে গেলেই রানীমা আমাকে মেরেই ফেলবে। মাঝে মাঝে তো মনে হয় ওই রানীমাটাকে যদি আমি নিজের হাতে শেষ করে দিতে পারতাম তাহলেই ভালো হতো, কিন্তু সেটাও তো আর
পারি না। যাই হোক, এখন আর কি করার, আমার তো কাজ এটাই। তবে এবার আমি রানীমাকে কিছুতেই ছাড়বো না। রানীমাকে যদি দেখি আমাকে আঘাত করতে বা আমাকে মারতে আসছে, তাহলে আমিও রানীমাকে ধরে 2-4টে আঘাত করে দেব। তাছাড়া মহারাজ তো সবসময় রানীমাকে পাহারা দেবে না, তখন রানীমা ঠিকই আমাকে ভয় পাবে। এরপর দাসী খাবার প্রস্তুত করে নিয়ে রানীর কক্ষে যায়। রানী তো দাসীকে দেখেই একেবারেই রেগে আগুন। এই, তুই কেন এসেছিস এখানে? তোকে না বলেছি তুই আমার কক্ষে আসবি না, তারপরে তুই এসেছিস। তুই অনেক খারাপ। যা বলছি আমার কক্ষ থেকে এখনই চলে যা, না হলে কিন্তু। দেখো রানী, তোমাকে সাবধান করে দিচ্ছি, তুমি কিন্তু আমাকে কোনোভাবে আঘাত করবে না, তাহলে কিন্তু এর ফল ভালো হবে না। কি বললি? তোকে না আমি বলেছি তুই আমার কক্ষে আসবি না, তারপরে তুই আমার কক্ষে এসেছিস, আবার আমার মুখে মুখে কথা বলছিস। তোকে আমি মেরেই ফেলবো এক্ষুনি। এই কথা বলে রানী দাসীটির দিকে এগিয়ে যেতে থাকে, আর তখনই দাসী রানীমাকে জোরে এক ধাক্কা দেয়, আর রানীমা গিয়ে মেঝেতে পড়ে যায়, আর তার কপালে আঘাত লেগে রক্ত ঝরতে থাকে। ঠিক হয়েছে, উচিত শিক্ষা হয়েছে। আর কখনো আমাকে আঘাত করতে আসলে এরপর কিন্তু তোকে মেরেই ফেলবো। এ কথা বলে দাসী খাবারের থালাটি সেখানে রেখে সেখান থেকে চলে যায়। ওদিকে মোড়ল ও মোড়লগিন্নি তার মেয়ে জুইকে নিয়ে রাজুদের বাড়িতে গিয়ে হাজির হয়। এ কি মোড়ল মশাই, মোড়ল গিন্নি, আপনারা এখানে? আমার কি সৌভাগ্য! কোথায় যে আপনাদের বসতে দেব। না, এত ব্যস্ত হবার কোনো কারণ নেই। আসলে আজ আমি আপনাদের বাড়িতে এসেছি বিয়ের সম্বন্ধ নিয়ে। কি বলছেন? কি বিয়ের সম্বন্ধ নিয়ে? মোড়ল মশাই, যাই হোক, এসব কথা পরে বলছি। আমি এক্ষুনি ঘর থেকে চেয়ার এনে আপনাদের বসার ব্যবস্থা করছি। এরপর রাজুর মা ঘর থেকে চেয়ার এনে মোড়লগিন্নি মোড়ল মশাইকে বসতে দেয়। বসুন মোড়ল মশাই, বসুন মোড়ল গিন্নি, বসে কথা বলুন। হ্যাঁ, আর শুধু বসবো না, আজ বসবো, পাপ্পের কটা খাবার খেয়েও যাবো আপনার বাড়ি থেকে। বসো গিন্নি, বসো। আপনাদের একবেলা খাওয়াতে পারবো, এ তো আমার জন্য অনেক সৌভাগ্যের মোড়ল মশাই। কিন্তু মোড়ল মশাই, আপনি আগে এটা বলুন তো, আপনি যে বিয়ের প্রস্তাবের কথা বলছিলেন, তা কার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন বলুন তো? বুঝতে পারছেন না আপনি? সত্যি হাসালেন। মেয়েটাকে তো আগে থেকে নিজের করে নিয়েছেন, এখন আবার আপনাকে সবকিছু বুঝিয়ে বলতে হবে। বেশ, তাহলে তাই হবে। কি গো গিন্নি, তুমি চুপ করে আছো কেন? বলো, কথাগুলো বলতে শুরু করো। আসলে আমরা এসেছিলাম জুইয়ের ব্যাপারে কথা বলতে, আর আপনি মনে হয় এটা খুব ভালো করেই জানেন যে আমাদের জুই রাজুকে ভীষণ পছন্দ করে, আর শুধুমাত্র পছন্দই করে না, ওকে ভালোবাসে। আর তাই আমরা চাইছি যে রাজুর সাথে জুইয়ের বিয়েটা পাকাপাকি করতে। কি বলছেন? কি রাজুর সাথে জুইয়ের বিয়ে দিতে চান আপনারা? এ যে আমার রাজুর জন্য পরম সৌভাগ্যের। আপনাদের মতো মানুষের মেয়ের সাথে আমার রাজুর বিয়ে হবে মানে সত্যি তো এটা বড় ভাগ্যের ব্যাপার মোড়ল মশাই। তবে মোড়ল মশাই, এভাবে শুধু মুখে কথা বললে তো আর হবে না। দাঁড়ান, আমি এখনই আপনাদের জন্য জল খাবারের ব্যবস্থা করছি। না কাকি, আমি থাকতে তুমি কেন এগুলো করবে? আমি এক্ষুনি যাচ্ছি। আজ আমি তোমাদের তিনজনের জন্য নিজের হাতে জলখাবার প্রস্তুত করে নিয়ে আসব। এ কথা বলে জুই ঘরের ভেতরে চলে যায়। আপনাদের সত্যি জুয়ের সাথে রাজুর বিয়ে দিতে কোনো আপত্তি নেই তো? না, কোনো আপত্তি নেই। আর তাছাড়া রাজু আর জুই তো দুজনকে ছোট থেকে চেনে জানে। ওদের দুজনের মধ্যে একটা ভালো সম্পর্ক আছে, তাই ওদের 4 হাত এক করে দিতে পারলে ওরা অনেক সুখে থাকবে। কিন্তু আমার মনে হয় একবার রাজুর সাথে কথা বলে নেওয়াটা দরকার ছিল। কি বলেন? কি রাজুর সাথে আর কিছু বলতে হবে না, কারণ আমিও জানি রাজু মনে মনে জুইকে হয়তো পছন্দই করে। তাহলে তো সেই কথাই রইলো, আমরা একটা ভালো দিনক্ষণ দেখে জুই আর রাজুর বিয়েটা সেরে ফেলবো।
এরপর জুই কিছু জলখাবার নিয়ে সেখানে এসে হাজির হয়। এই যে তোমাদের সবার জন্য জলখাবার এনেছি, নাও তো, তোমরা খেয়ে নাও তো এবার। ওদিকে রাজু বেশ খানিকটা সময় ধরে জলপরীর জন্য অপেক্ষা করতেই থাকে, কিন্তু সেদিন জলপরী আর সেখানে আসে না। কতটা সময় ধরে আমি এখানে অপেক্ষা করলাম, কিন্তু কই জলপরী এলো না তো। তাহলে জলপরী আবার কোনো বিপদে পড়লো নাকি? কিছুই তো বুঝতে পারছি না। আর জলপরী এলে জলপরীকে জিজ্ঞাসা করতাম জলপরীর মনে কি দুঃখ আছে, আর কেনই বা সে এভাবে কাঁদছিল। আমি এক কাজ করি, বরং আরো কিছুটা সময় অপেক্ষা করি আর আড়ালে গিয়ে দাঁড়াই, তাহলে হয়তোবা জলপরীর দেখা পাবো। এই কথা বলে রাজু একটু আড়ালে গিয়ে দাঁড়ায় আর বেশ খানিকটা সময় ধরে অপেক্ষা করতে থাকে। তখনও জলপরী সেখানে আসে না। রাজু এবার বুঝতে পারে যে হয়তোবা জলপরী সেদিন আর সেখানে আসবেই না। আমার মনে হচ্ছে আজ হয়তোবা জলপরী এখানে আসবে না। এক কাজ করি, ওদিকে মাকেও কিছু বলে আসেনি, সকাল সকাল মা হয়তোবা আমাকে খুঁজবে। আমি বরং বাড়ি ফিরে যাই, কাল একবার আবার আসবো, নিশ্চয়ই আমার জলপরীর সাথে দেখা হবে। এই কথা বলে রাজু বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। রানীমাকে যেভাবে ধাক্কা মেরেছি, তাতে করে রানীমার পড়ে গিয়ে তো কপালখানা ফেটে রক্ত ঝরছে। রাগে রাগে তো আঘাত করে বসলাম, কিন্তু মহারাজ যদি জানতে পারে যে আমি এ কাজ করেছি, তাহলে তো আমার গর্দান নিয়ে নেবে। এখন আমি কি করব, কিভাবে নিজেকে বাঁচাবো? আমি এক কাজ করি, আমি মহারাজের কাছে যাই, গিয়ে তাকে সাজিয়ে গুছিয়ে একটা মিথ্যে কথা বলে দেই, তাতে করে যদি কোনোভাবে নিস্তার পাওয়া যায়। তখনই দাসী দেখতে পায় রাজামশাই রানীমার কক্ষে যাওয়ার জন্য সেদিকে আসছে। এ কি দাসী, তুমি রানীর কক্ষ থেকে এলে বুঝি? তা রানীর খাবার কি দিয়ে এসেছো? হ্যাঁ মহারাজ, দিয়ে এসেছি। তবে রানীমা আমাকে দেখে না বড্ড রেগে গিয়েছিলেন। উনি কোনোভাবে খাবারও খাচ্ছিলেন না, আর তাই তো আমি আপনাকে ডাকতেই চাচ্ছিলাম। আমি বুঝি না রানী তোমাকে দেখে যে কেন এতটা পাগলামি করে। যাই হোক, আমি যাচ্ছি, আমি গিয়ে বরং রানীকে খাবার দিয়ে দিচ্ছি। তুমি খাবার ঘরে রেখে এসেছো তো? এই রে, মহারাজ দেখি রানীমার ঘরে যাচ্ছে। রানীমার ঘরে উনি যদি যায়, তাহলে তো গিয়ে দেখতে পাবে যে রানীমার কপাল থেকে রক্ত ঝরছে, আর সেটা দেখলেই তো বিপদ হয়ে যাবে। আমি কি করব এখন? না না না, আমাকে যে কিছু একটা করতেই হবে। মহারাজ, আমি রানীমার কক্ষে খাবারগুলো রেখে এসেছি, কিন্তু রানীমা আজ বড্ড পাগলামি করছিল। আর শুধুমাত্র সেটাই নয়, রানীমা আমার দিকে এটা ওটা ছুঁড়েও মারছিল, আর তখন আমাকে আঘাত করতে পারেনি। সে তখন কি করেছে জানেন? নিজে দেয়ালের সাথে মাথা ঠুকে নিজের মাথাকে রক্তাক্ত করে ফেলেছে। কি বলছো কি? আর এ কথা তুমি আমাকে আগে না বলে এখানে চুপচাপ দাঁড়িয়ে আছো? যাও, এক্ষুনি রাজবৈদ্যকে খবর দাও, আর আমাকে এক্ষুনি আমার রানীর কাছে যেতে হবে। রানী, রানী। এ কথা বলে মহারাজ তাড়াতাড়ি করে রানীমার কক্ষের দিকে যায়। আজ আমি খুব খুশি হয়েছি মা, তোমরা আমার কথা শুনেছো, আর ও বাড়িতে গিয়ে রাজুর সাথে আমার বিয়ের কথাটা পাকাপাকি করে এসেছো। হ্যাঁ রে মা, তুই খুশি হলেই তো আমরা খুশি। কিন্তু মা, কতটা সময় ও বাড়িতে বসেছিলাম, তারপরও রাজু যে বাড়িতে ফিরলো না। কোথায় গিয়েছিল রাজু, সেটা কি তুই জানিস মা? কোথায় আবার যাবে মা? তুমি তো জানো রাজুকে তো একাই ওই সংসারটা চালাতে হয়, হয়তোবা কোনো কাজের খোঁজে বেরিয়েছিল। যাই হোক, ওকে আবার এত কাজ টাজ খুঁজতে হবে না। তুই ওকে বলে দিস এখন থেকে তোর বাবার সাথেই তার ব্যবসা দেখাশুনো করবে। ঠিক আছে মা, আমি বিকেলেও বাড়িতে গিয়ে রাজুর সাথে দেখা করে রাজুকে কথা বলে আসবো। আপনি তো সবকিছুই শুনলেন। হিমানির চলাফেরা আমার কাছে মোটেও ভালো লাগছে না, আর তাই আর দেরি করতে চাইছি না। আমি চাই হিমানিকে খুব তাড়াতাড়ি বিয়ে করতে। এখন বলুন, আপনি কি এতে রাজি আছেন? রাজপুত্র, তুমি যেটা বলবে সেটাই হবে, কিন্তু আমার মনে হয় হিমানিকে আরো একটু সময় দিলে ভালো হতো। আমি তো সেটাই চেয়েছিলাম, কিন্তু হিমানি বড্ড অবাধ্যতা শুরু করেছে, যেটা আমি মোটেও পছন্দ করি না। আর তাই তো আমি ওকে আর সময় দিতে চাইছি না। বিয়ের ব্যবস্থা করুন। আর ঠিক আছে, আমি একবার হিমানির সাথে কথা বলে আপনাকে জানাচ্ছি। আপনি আমাকে কি জানাবেন না জানাবেন
সেটার জন্য আমি অপেক্ষা করব না। আমি বিয়ের প্রস্তুতি শুরু করতে চাই। এই কথা বলে মৎস্য রাজপুত্র সেখান থেকে চলে যায়। এখন আমি কি করব? হিমানিকে গিয়ে আমি কি করে বলবো? হিমানি তো এই মুহূর্তে কিছুতেই বিয়ে করতে রাজিও হবে না। এদিকে রাজপুত্র তো আমাকে সাফ সাফ জানিয়ে দিয়ে গেল যে সে বিয়ের প্রস্তুতি শুরু করতে চলেছে। হিমানি দূর থেকেই মৎস্য রাজপুত্র এবং মৎস্যরাজের সব কথা শুনে মন খারাপ করে ঘরের ভেতরে চলে যায়। আজ আমার মনের মধ্যে এমন লাগছে কেন? মনে হচ্ছে কেউ যেন আমার জন্য পথ চেয়ে বসে আছে। কিন্তু কে কে আমার জন্য এভাবে পথ চেয়ে বসে থাকতে পারে? আমার তো বিশেষ তেমন কেউ নেই, কিন্তু তারপরও বারবার মনটার মধ্যে বড্ড অস্থির অস্থির করছে। আজ তো নদীর ওপরেও গেলাম না, আর তাছাড়া এদিকে বাবাও তো আমার বিয়ের ব্যাপারটা নিয়ে দেখলাম ওই মৎস্য রাজপুত্রের সাথে কথা বলে চলেছে। আর এখনো তো আমার মৎস্য রাজপুত্রের সাথে বিয়েই হয়নি, আর তাই তো সে আমাকে কোথাও যেতে দেয় না। যদি ওর সাথে আমার বিয়ে হয়ে যায় তাহলে ও তো আমাকে একেবারে বন্দি করে ফেলবে, আমার সব স্বাধীনতা কেড়ে নেবে। কিন্তু সেটা তো আমি কখনোই চাই না। আমি চাই মুক্ত থাকতে, নিজের মতো করে বাঁচতে, নিজের পছন্দের কাউকে খুঁজে নিতে। কিন্তু সেসব হয়তো আমার এই জীবনে আর হবে না। আমাকে বাধ্য হয়ে হলেও ওই মৎস্য রাজপুত্রের হাতেই বন্দি হতেই হবে, আর এটাই হয়তো আমার নিয়তি। আর তাছাড়া মৎস্য রাজপুত্র তো বিয়ের ব্যাপারে প্রস্তুতি নেওয়ার কথাও বলে গেল পিতাকে, আর আমি তো কোনোভাবেই বিয়ে করতেও রাজি নই। তাহলে কি করব এখন আমি? তাহলে কি আমার সব স্বপ্ন শেষ হয়ে যাবে? ওদিকে রাজবৈদ্য গিয়ে একটি বিষাক্ত ওষুধ প্রস্তুত করে আর সেটা রানীমাকে খাইয়ে দেয়, আর রানীমা সেই ওষুধ খেয়ে একেবারেই নিস্তেজ হয়ে পড়ে। মহারাজ, রানীমা আজকাল বড্ড অস্থিরতা শুরু করেছে। তবে আপনি চিন্তা করবেন না, আজ রানীমার শরীরে এক বিশেষ ওষুধ দিয়ে দিয়েছি। রানীমা এখন স্থির ভাবে ঘুমাবে, আর রানীমার কপালের ক্ষতটাতেও এ ওষুধ লাগিয়ে দিয়েছি। আপনি চিন্তা করবেন না, খুব তাড়াতাড়ি সেরে যাবেন উনি। এখন আমি আসি মহারাজ। আপনাকে অনেক ধন্যবাদ। এরপর রাজবৈদ্য রানীমার কপালের ক্ষতই ওষুধ লাগিয়ে বেঁধে দেয়, আর তারপর সেখান থেকে চলে যায়। আমার কেন জানি না মনটার মধ্যে বড্ড খারাপ লাগছে। আমার মনে হচ্ছে সবকিছু ঠিকঠাক চলছে না, কোনো একটা সমস্যা তো আছেই। মহারাজ, যে সমস্যায় আছে সেই সমস্যাটা আপনি কোনোদিনও ধরতে পারবেন না, আর এই সমস্যাই হবে আপনার জীবনের কাল। আর আজ আপনার রানীর শরীরে বিষ প্রয়োগ করা হয়েছে। আজকের পর থেকে রানীমা ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যেতে থাকবেন, আর তারপর তো আপনি একা হয়ে যাবেন, আর তখন তো আপনার সমস্যা আরো বেড়ে যাবে। আর তখন আপনাকে পৃথিবী থেকে বিদায় করাটা আমাদের জন্য খুব একটা সমস্যা হবে না। যাই, আমি এখন একটু মহারাজের কাছে গিয়ে মহারাজকে একটু সান্ত্বনা দেই, তার শুভাকাঙ্ক্ষী হওয়ার চেষ্টা করি। এ কথা বলে আড়াল থেকে মন্ত্রী রাজামশাইয়ের কাছে যায়। ওদিকে রাজু ফিরে আসে বাড়িতে। রাজু, ফিরেছিস বাবা? সারাদিন কোথায় ছিলি বলতো? একেবারে মুখখানা শুকিয়ে গেছে রে। যা বাবা, ঘরে যা, তোর জন্য আমি খাবার নিয়ে আসছি। রাজু দেরি করে বাড়িতে ফেরার পরও তার মা একটুও রাগ করে না, আর এভাবে মায়ের নরম সুরে কথা বলা দেখে রাজু বড্ড অবাক হয়ে যায়। এ কি হলো? আমি মাকে না বলে গেলাম, অথচ মা আমাকে কিছুটি বললো না। যাই হোক, না বলেছে ভালোই হয়েছে। মায়ের কথা মতো আমি ঘরে যাই, না হলে মা আবার রেগে যেতে পারে। এই কথা বলে রাজু ঘরের ভেতরে যায়, আর রাজুর মা রাজুর জন্য খাবার প্রস্তুত করে নিয়ে রাজুর কাছে যায়। এই দেখ বাবা, আজকে তোর জন্য তোর পছন্দের ভালো ভালো সব কিছু রান্না করা হয়েছে। তবে আজকে সব কিছু রান্না করেছে কে জানিস? এই বাড়িতে আর কে রান্না করবে তুমি ছাড়া, বলো মা? না রে বাবা, আমি এসব কিছু রান্না করিনি। আজ এই সব কিছু রান্না করেছে জুই নিজের হাতে। এসব কি বলছো কি মা? জুই নিজের হাতে সব রান্না করেছে? মানে জুই তো মোড়ের বাড়ির মেয়ে, ও কখনো নিজে নিজে রান্না বান্না করে নাকি?
ওর বাড়িতে কত চাকর বাকর আছে, আর তুমি ওকে দিয়ে রান্না করিয়েছো। আর মোড়ল কাকা যদি এটা জানতে পারে তাহলে কি হবে বলো তো? কিছুটি হবে না, আর মোড়ল মশাই এসব কিছু জানলে বরং খুশি হবে। তাছাড়া দুদিন পরে তো জুই একেবারে আমাদের বাড়িতে চিরকালের মতো চলে আসবে। এসব তুমি কি বলছো কি মা? তোমার কথাটা আমি কিছুতেই বুঝতে পারছি না। তখনই জুই সেখানে চলে আসে। তোমাকে এখন কিছুটি বুঝতে হবে না কাকিমা, তুমিও তেমন। রাজু বাইরে থেকে এলো, ওকে না খাইয়ে ওকে এত কথা বলেই যাচ্ছ। আগে খাওয়া দাওয়া করে শান্ত হোক, তারপর ওকে সবকিছু বলা যাবে। নাও তো খাবারটা খেয়ে নাও রাজু, আর বলো কেমন রান্না করেছি আমি। রাজু তার মায়ের কথা শুনে একেবারে অবাক হয়ে যায়, আর সে বুঝতে পারে না তার মা তাকে কি বলতে যাচ্ছে। ওদিকে রাজা সারাটা দিন ধরে রাজ্য সামলিয়ে একেবারেই ক্লান্ত হয়ে যায়। তারপর রানী এরকম ভাবে অসুস্থ হয়ে থাকায় মহারাজ যেন একেবারেই একাকী হয়ে পড়ে, আর সে একাকী বারান্দায় পায়চারি করতে থাকে। আর কতক্ষণ এভাবে পায়চারি করব? আর পারছি না, বড্ড ক্লান্ত হয়ে গেছি। আমার যে বড্ড কষ্ট হচ্ছে, মনে হচ্ছে সত্যি আমার বিশ্রাম নেওয়া দরকার। কিন্তু আমি কিভাবে বিশ্রাম নিতে পারি? আমি তো চাইলেও বিশ্রাম নিতে পারবো না, কারণ আমার তো মনটা বড্ড অস্থির হয়ে থাকে। আমার রানীর এই অবস্থা, তারপর আমার রাজ্যের প্রজাদের উপর দায়িত্ব, এসব কিছু সামলে কি করে আমি নিজেকে সময় দেব? ভেবেছিলাম আমার সন্তান আমার রাজ্যের হাল ধরবে, কিন্তু সেটা তো হলো না। সব কিছু এলোমেলো হয়ে গেল, আমার রানী পাগল হয়ে গেল। আমি এত চেষ্টা করেও আমার রানীকে সুস্থ করতে পারলাম না। তারপর আমার কেন জানি না মনে হয় তা আমার চারপাশে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি, কিন্তু বুঝতে পারছি না কে বা কারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে চলেছে। জানি না আমি একা একা কতটা দিন লড়াই করতে পারবো। এ বিধাতা, তুমি আমাকে শক্তি দাও, আর আমি যেন লড়াই করে টিকে থাকতে পারি। আর আমার রানীকে সুস্থ করে দাও বিধাতা, সুস্থ করে দাও। রাজু জঙ্গলে কাঠ কাটতে থাকে। তখনই রাজু একটা নুপুরের আওয়াজ শুনতে পায়, আর সে বুঝতে পারছিল কেউ একজন আওয়াজ করে তার দিকেই এগিয়ে আসছে। রাজু কাঠ কাটা থামিয়ে দাঁড়িয়ে পড়ে। মনে হচ্ছে কেউ আমার পেছনে এসে দাঁড়িয়েছে। আমি ঠিক বুঝতে পারছি, আমি নুপুরের শব্দ শুনতে পেলাম, কিন্তু এই জঙ্গলে এরকম নুপুরের শব্দ করে কে আমার কাছে এসে দাঁড়াবে? পিছনে ঘুরে তাকাতে সাহস হচ্ছে না। আমাকে যে ঘুরে তাকাতেই হবে, আর দেখতে হবে কে কে আমার কাছে এসে দাঁড়িয়েছে। এই কথা বলে রাজু পেছন ঘুরে তাকায়, আর সে যা দেখে আর সেটা দেখে একেবারেই অবাক হয়ে যায়। সে দেখতে পায় যে সেই জলপরীটা একটা সাধারণ মেয়ের রূপে এসে তার কাছে দাঁড়িয়েছে। এ কি জলপরি, তুমি এখানে এসে দাঁড়িয়েছো যে? আর তাছাড়া তুমি তো জলপরি, তুমি কিভাবে একটা সাধারণ মেয়ের রূপে এসে আমার কাছে দাঁড়িয়েছো? বাহ রাজু, তুমি তো দেখছি আমায় সত্যি সত্যি চিনে ফেলেছো। আমি তো ভেবেছিলাম তুমি আমাকে চিনতেই পারবে না। তোমাকে আমি চিনতে পারবো না জলপরি? তোমার কথা কি আমি ভুলতে পারি? তোমাকে দেখার পর থেকে বারবার তোমার মুখখানা আমার চোখের সামনে ভেসে ওঠে, আর তাই তোমাকে একবার দেখেই আমি চিনতে পেরেছি। কিন্তু জলপরি, তুমি এভাবে আমার কাছে কেন এসেছো, আর কেন এভাবে সাধারণ মেয়ের রূপ ধারণ করেছো? আমি যদি সাধারণ মেয়ের রূপ না ধারণ করি তাহলে কি আর তোমার কাছে আসতে পারতাম বলো তো? তোমার কাছে যে আমাকে আসতেই হতো রাজু, কারণ আমি জানি তুমি আমার জন্য অপেক্ষা করেছিলে, আর আমি তোমার অপেক্ষা কি করে অবহেলা করতে পারি বলো তো? হ্যাঁ জলপরি, সত্যি আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। কিন্তু জলপরি, তুমি এসেছো ঠিক আছে, কিন্তু আমাকে কথা দাও তুমি আর আমাকে ছেড়ে কোথাও চলে যাবে না। আমি তো তোমার কাছেই থাকতে চাই, কিন্তু ওরা যে আমাকে তোমার কাছে থাকতে দেবে না, তাই তো আমাকে চলে যেতে হবে রাজু, আমাকে চলে যেতে হবে। ওই তো ওরা আমাকে ডাকছে। আমি যাচ্ছি রাজু, আমি যাচ্ছি। এ কথা বলে জলপরি সেখান থেকে চলে যেতে থাকে। জলপরি, যেও না, যেও না জলপরি, যেও না জলপরি, জলপরি, জলপরি। রাজু জলপরি জলপরি বলে চিৎকার দিয়ে ওঠে, আর তার ঘুম ভেঙে যায়। আর সে দেখতে পায় সে তার ঘরেই ঘুমিয়েছিল। রাজুর চিৎকার শুনে রাজুর মা তাড়াতাড়ি করে ঘরে চলে আসে। এ কি রে বাবা, কি হয়েছে কি? তুই এভাবে চিৎকার করে উঠলি কেন? তুই কি কোনো খারাপ স্বপ্ন দেখেছিস?
কি তার মানে আমি এতক্ষণ যেটা দেখছিলাম, স্বপ্ন দেখছিলাম, ওই জলপরি তাহলে সত্যি সত্যি আমার কাছে আসেনি? কিন্তু আমি এরকম স্বপ্ন কেন দেখলাম? আর আমি যে স্বপ্নটি দেখেছি এটা তো কখনো কোনো দিনও বাস্তব হবে না। তাহলে এমন স্বপ্ন দেখার মানে কি? আমার বড্ড অস্থির লাগছে। আমার মনে হচ্ছে আমি ছুটে ওই জঙ্গলে চলে যাই। কি করব, কি যে করব আমি? কি হলো কি রাজু, তুই এভাবে চিৎকার করে উঠলি কেন? বল, তোর কি শরীর টরীর খারাপ লাগছে? মাকে খুলে বল বাবা। রাজুর মায়ের কোনো কথার উত্তর না দিয়ে অন্যমনস্ক হয়ে তাড়াতাড়ি করে ঘর থেকে বেরিয়ে যায়। এ কি রাজু, কোথায় যাচ্ছিস তুই বাবা? দাঁড়া, আমার কথাখানা শুনে যা, শোন আমার কথা। এ কি, ছেলেটা আমার কোনো কথা না শুনেই চলে গেল। আর ও ঘুম থেকে এভাবে চিৎকার করে উঠলো কেন, কিছুই তো বুঝতে পারছি না। আর তাছাড়া আমার ছেলেটা সেদিন তো বলেছিল যে ওই জঙ্গলে নাকি কোনো এক মেয়ের কান্নার আওয়াজ শুনতে পেয়েছিল। আচ্ছা, আমার ছেলেটার উপর আবার কোনো দুষ্টু পেট নির্ভর করেনি তো? না 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 না, আমার যে এবার বড্ড ভয় করছে। আমাকে কিছু একটা করতেই হবে। আমাকে এবার তান্ত্রিক বাবার সাথে একটু কথা বলতে হবে, আর রাজুকে সেই তান্ত্রিক বাবার কাছে নিয়ে যেতে হবে। যাই, আমি বরং জুইয়ের সাথে কথা বলে তান্ত্রিক বাবার কাছে যাই। আমার মনে হচ্ছে কোনো না কোনো পেতনি নিশ্চয় আমার ছেলেটার উপর ভর করেছে। বদ্যমশাই, ওদিকে দেখলাম রানীমার জ্ঞান ফিরে এসেছে। আপনি এমন কি বিষ দিলেন যে বিষের প্রভাবেও রানীমার কোনো ক্ষতি হলো না? রানীমার জ্ঞান ফিরে এসেছে। সত্যি বলতে আমি যে বিষ রানীমাকে দিয়েছি তাতে করে তো রানীমার এত সহজে জ্ঞান ফিরে আসার কথা নয়। আমি তো ভেবেছিলাম দিনের পর দিন রানীমা অচেতন হয়ে থাকবে আর আমি একটু একটু করে তার শরীরে বিষ প্রয়োগ করতে থাকবো। কিন্তু না, রানীমার দেখি ওই বিষের প্রভাবে কোনো ক্ষতি হচ্ছে না। তাহলে তো দেখছি রানীমাকে আস্তে আস্তে বিষ প্রয়োগ করে আপনি তার কোনো ক্ষতি করতে পারবেন না। তাছাড়া আমাদের হাতে সময় খুব বেশি নেই, আমাদের তো এই রাজ্যটাকে দখল করতেই হবে। আর তাই আপনি এক কাজ করুন, আজ রাতে আপনি রানীমার শরীরে বিষাক্ত বিষ প্রয়োগ করবেন, যেন সকালে রানীমার জ্ঞান ফিরে না আসে। সে না হয় আমি করে নেব কোন, কিন্তু মহারাজ যদি এসব কিছু জানতে পারে তখন কি হবে সেটা বুঝতে পেরেছেন? সব কিছুর শখ আমার করে নেওয়া হয়ে গেছে। রাজ্যপথে আপনি শুধু আগে রানীকে শেষ করুন, আর মহারাজকে শেষ করার দায়িত্ব আমার। কি বলছেন কি? আপনি মহারাজকে মাঝরাতে শেষ করে দেবেন? আপনি তো তার সাথে কিছুতেই পেরে উঠবেন না। আর তাছাড়া সবাই যদি জানতে পারে তাহলে কি হবে একবার ভেবে দেখেছেন? রাজ্যের লোকজন সবাইকে আমি কোনোভাবে সামলে নেব, কিন্তু রাজবদ্ধ আমি আর দেরি করতে চাইছি না। আপনি কোনোভাবে রানীমার শরীরে আজ ওই বিষ প্রয়োগ করে ফেলবেন, তারপর মহারাজ কাল এমনিতেই দুর্বল হয়ে পড়বে, আর তার এই দুর্বলতার সুযোগ দিয়ে আমি তাকে শেষ করব। তারপর রাজ্যবাসীকে জানিয়ে দেব মহারাজ রানীমার শোকে নিজে নিজে আত্মহত্যা করেছে। আর তারপর এই রাজ্যের রাজা হব আমি, আর আপনাকে বানাবো আমি রাজমন্ত্রী। বাহ বাহ, মন্ত্রী মশাই, আপনার বুদ্ধি তারিফ না করে পারছি না। ঠিক আছে, তাহলে আজ রাতে আমি রানীমার শরীরে বিষ প্রয়োগ করব। ওদিকে সকাল সকাল জলপরি তার পছন্দের জায়গায় এসে আনমনে বসে থাকে। আর সারাদিন আমি এখানেই থাকবো। আমি আজ মৎস্যপুরীতে ফিরে যাব না। আমার এখানে অনেক ভালো লাগছে। সারাটা দিন আমি নিজেকে সময় দেব। আর কদিন পরে তো আমার এখানে আসার অনুমতিও থাকবে না। আমি চিরকালের মতোই মৎস্য রাজপুত্রের হাতে বন্দী হয়ে যাব। তাই যে কদিন আমি ওই রাজপুত্রের হাতে বন্দী হয়ে না থাকছি সে কদিন আমি এখানে আসবো। এখানে এসে এসে বসে থাকবো। নিজের মনের কষ্টগুলোকে ভোলার চেষ্টা করব, মনকে শান্ত করার চেষ্টা করব। তবে আজ আমি এখানে কাঁদবো না। আমি চেষ্টা করব আমি যেন আমার মনটাকে ভালো করতে পারি। এ কথা বলে জলপরি আনমনে সেই নদীর তীরে বসে সময় কাটাতে থাকে। ওদিকে রাজু ঘুম থেকে উঠে আর কোথাও একটু দেরি না করে সে সেই জঙ্গলের পথ দিয়ে ছুটতে থাকে।
আর ছুটতে ছুটতে সে অবশেষে নদীর তীরে পৌঁছে যায়। আর যখন সে নদীর তীরে পৌঁছয় সে দেখতে পায় যে জলপরি সেই নদীর তীরেই বসে আছে। জলপরীকে দেখে রাজু মনে মনে ভীষণ খুশি হয়। ওই তো জলপরি। জলপরি আজ নদীর তীরে বসে আছে, তার মানে আজ জলপরির সাথে আমার দেখা হয়ে গেল। ভালো হয়েছে, আজ আমি জলপরির কাছে যাব, তার সাথে কথা বলবো, আর আমি জানার চেষ্টা করব ওই জলপরির মনে কষ্টটা কি, আর কেন সে রোজ ওভাবে কাঁদে। আর তাছাড়া আমি কেন তার মুখখানা এভাবে বারবার চোখের সামনে দেখতে পাই। হয়তোবা জলপরির কাছে গিয়ে আমি যদি এসব প্রশ্নের উত্তর চাই তাহলে জলপরি নিশ্চয়ই আমাকে সব কিছু জানাবে। কিন্তু আজ আর জলপরি এখানে আনমনোভাবে বসে আছে, কিন্তু ও তো কাঁদছে না। তাহলে কি আজ জলপরি মনটা ভালোই আছে? যাই হোক, দূরে দাঁড়িয়ে থেকে এইসব প্রশ্নের উত্তর আমি পাবো না। যাই, জলপরিকে গিয়ে বরং সব কিছু জিজ্ঞাসা করি। এই কথা বলে রাজু জলপরির কাছে এগিয়ে যেতে থাকে। ওদিকে রাজুর মা জুইদের বাড়িতে গিয়ে হাজির হয়। জুই, মা, কোথায় তুই? রাজুর মায়ের ডাকে জুই ঘর থেকে বেরিয়ে আসে। ইকি কাকি, তুমি আমাদের বাড়িতে হঠাৎ এলে যে? তুমি তো কখনো এইভাবে আমাদের বাড়িতে আসো না। কিছু হয়েছে নাকি? তোমার শরীর টরীর ঠিক আছে তো? রাজু ঠিক আছে তো? কিচ্ছু ঠিক নেই রে মা, আমার রাজু ঠিক নেই, আর আমি তাই তো বড্ড চিন্তায় আছি। আমি আর কোনো দিকে কোনো দিশা না পেয়ে তোর কাছে ছুটে এসেছি রে মা। এখন একটা কিছু ব্যবস্থা করতেই হবে। কি বলছো কি কাকি? রাজু ঠিক নেই মানে? কি হয়েছে কি রাজুর? আর তাছাড়া রাজু কোথায়? ও বাড়িতে আছে নাকি? তাহলে চলো চলো, তাড়াতাড়ি তোমাদের বাড়িতে যেতে হবে। না না, আমরা এখন বাড়িতে যাব না, আমরা অন্য কোথাও যাব। চল মা, আমার সাথে একটু চল। কিন্তু কাকি, তুমি এখন অন্য কোথাও যাবে কেন? এই তো একটু আগে বললে যে রাজু নাকি ঠিক নেই। রাজুকে ফেলে রেখে আমাদেরকে অন্য কোথাও যাওয়াটা ঠিক হবে বলো তো? বলছি রে মা, সব কিছু আমি বলছি। রাজু বাড়িতে নেই। কি বলছো কি? রাজু বাড়িতে নেই? আমি তো তোমার কথা কিছু বুঝতে পারছি না কাকি, তুমি আমাকে সবকিছু খুলে বলো তো। এরপর রাজুর মা জুইকে সব কিছু খুলে বলে। এই সব কিছু শুনে জুই তো একেবারেই অবাক হয়ে যায়। কি বলছো কি কাকি? রাজুকে পেট নিতে ধরেছে? তাহলে এখন কি হবে বলো তো? না না না, আর একটু দেরি করা যাবে না। চলো এক্ষুনি তান্ত্রিকের কাছে যাই, না হলে দেরি হয়ে যাবে। আর আমার রাজুর যদি বড় কোনো ক্ষতি হয়ে যায় তখন কি হবে বলো তো? এরপর রাজুর মা এবং জুই মিলে তান্ত্রিকের কাছে যাওয়ার জন্য রওনা দেয়। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা কাঠুরিয়া ও জলপরি প্রেম গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন পর্বে। ধন্যবাদ।